সবাইকে স্বাগত। সবাই জয়েন করুন ধীরে ধীরে এবং ঠিকঠাকভাবে দেখা গেলে এবং শোনা গেলে একটু রেসপন্স করুন। হাই তনিমা, এই তো দেখা যাচ্ছে। হ্যাঁ সায়নী, সবাই জয়েন করো ধীরে ধীরে এবং আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না, ভয়েস ঠিক করে শুনতে পাচ্ছ কি না, আর সবাইকে মেনশন করে দিন তাড়াতাড়ি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সবাই জানেন, আমি পোস্টও করেছিলাম। তবু যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলবো, দেখুন ওপরে আমি ক্যাপশনে লিখেওছি আজকে আমাদের আলোচনার বিষয়, এবং ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা ট্রানজিট, যে ট্রানজিটটা 2021-এর রেসপেক্টে খুব বেশি মানে ইম্পর্টেন্ট। কেন কি, স্যাটার্ন তো বকরি সমাধি এসে গেছে। আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে দিই ততক্ষণ। স্যাটার্ন তো প্রত্যেক বছরই বকরি হয়, তাহলে এইবারে স্যাটার্নের বকরি নিয়ে, এর আগেও আমি স্যাটার্নের বকরি নিয়ে লাইভ করেছি, কিন্তু এই লাইভটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব। যারা ওপরে আপনারা ক্যাপশন পড়ছেন কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বুঝতেই পারবেন। স্টেপে স্টেপে আলোচনাটা আসবে, কারণ যা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে 2021-এর রাশিফলের প্রথম দিকেই বলেছিলাম যে এই বছরটা কিন্তু 2020 থেকেও অনেক বেশি ভয়ঙ্কর একটা বছর, এবং এই যে প্রবলেমসগুলো আমরা ফেস করছি একটার পর একটা, এই প্রবলেমগুলো কিন্তু আরেকটু অন্য রকম রূপ ধারণ করবে, এবং সেটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। কবে থেকে সাবধানে থাকব, কোন দিকগুলো সাবধান থাকব, আপসেট হব না, এবং কোন টাইমগুলো আমাদের জন্য খুব ক্রুশিয়াল। দেশের আর্থসামাজিক পরিস্থিতি, আমাদের ইকোনমি, শেয়ার বাজার, সব কিছু মিলিয়েই তো আমরা সব কিছু নিয়ে আজকে আলোচনা হবে। তার আগে আমরা কিছু কিছু পয়েন্টস বেসিসে আলোচনা করব। একটু ওয়েট করছি সবাইকার জন্য, সবাই দেরি হোক, মানে যাতে দেরি করবেন না, একটু সবাইকে ইনভাইট করে নিন, এবং যারা যারা লাইভটা দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা প্লিজ শেয়ার করবেন। আজকে লাইভটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি বারবারই বলি যে কুসংস্কারের পিছনে না ছুটে লজিকের পিছনে ছুটুন। কারণ এই যে স্যাটার্ন বকরি হচ্ছে মানে আপনাকে কোথাও গিয়ে কালো তিল দান করতে হবে, বা আপনাকে এই 7.5-র জন্য লোহার ওই নাল কি বলে, লোহার আংটি বা ঘোড়ার নাল, এই সমস্ত প্রচুর মানুষ এরকম হোয়াটসঅ্যাপ করেন যে দিদি এইগুলো রাখা ঠিক কি না, বা এগুলো কোথায় রাখবো, ঘরের কি করব। এই সমস্ত কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। এখানে অনেক কিছু লজিক, যে কেন জিনিসটা হচ্ছে এটা যদি না বুঝি তাহলে তো, এবং লজিকটা স্পিরিচুয়ালিও কতটা ইম্পর্টেন্ট, এবং তার কিছু তথ্য প্রমাণও আমি আজকে আপনাদের দেব। কারণ সেই সমস্ত প্রমাণ কিছু ইলিটারেটদের জন্য নয়। কেন ইলিটারেট বললাম, কিছু মানুষ আছেন দেখবেন সব কিছুতে প্রুফ চায়। তো আমার মনে হয় এখানে একটা কথার উত্তর এখানেই শেষ হয়ে যায়, যে বিজ্ঞান কোনো কিছুকে ইনভেনশন করতে পারে না, ইনভেনশন করতে পারে, ক্রিয়েশন করতে পারে না। আজকে আইভিএফ হয়েছে, অনেক কিছু হয়েছে পদ্ধতি, আরও অদ্ভুত অদ্ভুত টেকনোলজি উন্নতি হচ্ছে যেটা মানুষ পারছে না, সেখানে বিজ্ঞান করে দেখাচ্ছে। কিন্তু সোল কিন্তু মানুষ কখনোই সৃষ্টি করতে পারবে না, বিজ্ঞান সৃষ্টি করতে পারবে না। ওটা একজনের আন্ডারেই আছে, এবং তিনি সর্বশক্তিমান, তিনি আমাদেরকে পরিচালনা করছে, এবং তাকে কেন্দ্র করে আমরা বেসিক্যালি বিশাল বড় একটা ইলেকট্রোম্যাগনেটিক জোনের মধ্যে রয়েছি। সবাইকারকে অ্যান্সার তো এখন দিতে পারবো না, যারা যারা লিখছেন অনেক অ্যান্সার আমি মিসও করে গেলাম। আপনাদের যা যা কোয়েশ্চেন লাস্টে আমাকে করবেন। পুরো ব্যাপারটা খুব ভালো করে শুনুন, আমি যেভাবে লিখেছি বা যেভাবে বলেছি, এবং প্রত্যেকটা রাশির জন্য, প্রত্যেকটা রাশি লগ্নের জন্য এই ট্রানজিটটা কী ফল দিতে চলেছে সেটা নিয়েও আলোচনা থাকবে। সবাইকে রিকোয়েস্ট করব যে লাইভটা প্লিজ শেয়ার করবেন, এবং যারা এখনও পর্যন্ত সুকৃতিদের পেজে নেই, শুধুমাত্র বাইরে থেকে, কারণ 30,000 50,000 ভিউ হচ্ছে, বাট লাইক তো এতটা হচ্ছে না। লাইক করুন, তাহলে আপনারা সময় মতো নোটিফিকেশানগুলো পাবেন। এবং আপনাদের সবাইকার কাছে রিকোয়েস্ট করব, অ্যাস্ট্রোলজি যে এত প্রাচীন বিদ্যা, এত সনাতন বিদ্যা, আমাদের ধর্মের একটা কত পজিটিভ দিক, আমি আগামী সপ্তাহে গ্রহণ নিয়েও আলোচনা করব। সাপ্তাহিক রাশিফলের সাথে 26 মেতে একটা গ্রহণ রয়েছে, চন্দ্রগ্রহণ, এবং 10ই জুন নাগাদ একটা সূর্যগ্রহণ রয়েছে। এই দুটো সূর্যগ্রহণটা নিয়ে পরে করব, এখন 26 মে গ্রহণটা নিয়েই বলবো।
সেই গ্রহণটার মধ্যে গ্রহণের সূত্রটা যদি আমরা জানতে পারি, আমাদের বেদ যেরকম লিখে গেছেন, সেখানে কিভাবে তার সূত্রগুলোর সাথে আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই কোয়ারেন্টাইনের ব্যাখ্যাগুলো মিলে যায়, সেই সব কিছুই আপনাদের স্তোত্রর মাধ্যমে বা সূত্রর মাধ্যমে আমি তুলে ধরবো। আচ্ছা, চলুন এবার তাহলে শুরু করি, আর দেরি করবো না। যারা যারা হোয়াটসঅ্যাপ করছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, বারবার একটা কথাই বলি, আমাকে ডেট অফ বার্থ নিয়ে লাইভ করার সময় হোক বা যে কোনো সময় হোক, ডেট অফ বার্থ দিয়ে কিন্তু কোনোভাবেই হোয়াটসঅ্যাপ করবেন না, শুধুমাত্র লিখবেন আমি কাউন্সেলিং করতে চাই। এই নিচের নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ফর এনি কাইন্ড অফ কোয়ারিজ ইউ মে কল দ্য এনকোয়ারি নাম্বার 8910537872। রাত্রিবেলা কলিং টাইমটা হচ্ছে 7:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত। সবাইকে হাই হ্যালোর পর্যায়ে শেষ করছি, এবার শুরু করছি। পত্রালিকে দেখতে পাচ্ছি, হ্যাঁ পত্রালি, চলো আমরা শুরু করি। আমরা আজকে কীভাবে জিনিসটাকে সাজিয়েছি একটু আপনাদের সাথে আলোচনা করি। যারা আমার খুব কিছু কাছের মানুষ রয়েছেন তারা তো জানেনই, আমি তো তোমাদের সাথে শেয়ারও করেছি যে আজকে সকাল থেকে একটা জিস্ট করে আমি লিখতে গিয়ে আজকে আমার পুরো সকালটাই, তাও পুরোটাই লিখে উঠতে পারিনি, যতটা আপনাদের সাথে এক্সপ্রেস করব। জন্য আলোচনা করা যাক। ফার্স্টে আমরা আলোচনা করছি যে স্যাটার্ন বক্রী তো হচ্ছে, স্যাটার্ন তো প্রত্যেক বছরই বক্রী হয়, তাহলে এই বছরটা এতটা ইম্পর্টেন্ট কেন? কেন স্যাটার্নের বক্রী নিয়ে এত সবাই ভয় দেখাচ্ছে? ইউটিউব খুললেই দেখবেন চারিদিকে শুধু ভয়জনক, মানে এত ভয় পাওয়ার কিছু নেই। অ্যাস্ট্রোলজিটাকে লজিক্যালি বুঝুন। এই যে আপনারা এত মানুষ, আজকে অনেক মানুষ আমাকে মেসেজ করেন যে দিদি এখন আপনার লাইভ দেখতে দেখতে অ্যাস্ট্রোলজিটা সব বুঝতে পারছি, এতদিন ভাবতাম কি একটা বিশাল ব্যাপার, কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা আমরা যে সোল, তারা যে কিভাবে যুক্ত হয়ে রয়েছি এই বিশাল কসমিক এনার্জির সাথে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফার্স্টে আলোচনা করব শনি কি, শনি যে বক্রী হচ্ছে, ফার্স্টে আমাদের বোঝার দরকার স্যাটার্ন কি, এবং স্যাটার্ন কি তা অ্যাস্ট্রোনমির তরফ থেকেও দেখব এবং অ্যাস্ট্রোলজির তরফ থেকেও দেখব। ঠিক আছে, দুটো দিক থেকে আমরা বিচার করব। নেক্সট আমরা জানবো কবে বক্রী হচ্ছে। এই পয়েন্টগুলো আমি লিখে নিয়ে এসেছি যাতে আমার বলতে গিয়ে কোথাও মিসড আউট না হয়। এবং স্যাটার্ন যে বক্রী হচ্ছে, বক্রী মানেটা কি? অনেকে তো বক্রী বা রেক্টোকেট মোশন মানেটাই বোঝেন না, তো বক্রী মানে কি। নেক্সট হচ্ছে বক্রীটা কতদিন থাকবে। তারপর আমরা দেখব যে কোন রাশিতে বক্রী হবে, কোন নক্ষত্রে বক্রী হবে, এবং তারপর আলোচনা করব যে এই বক্রীর ফল আমাদের শেয়ার বাজার বা অর্থনীতিকে কিভাবে হ্যাম্পার করবে এবং আমাদের প্রত্যেকটা রাশি লগ্নকে কিভাবে হ্যাম্পার করবে। চলো আমরা আলোচনা করি। ফার্স্ট আমরা আলোচনা করব যে স্যাটার্ন বক্রীত হচ্ছে, কিন্তু স্যাটার্ন মিনিংটা কি, হোয়াট ইজ স্যাটার্ন। দ্য ভেদিক ওয়ে অফ লাইফ ইজ ভেরি সায়েন্টিফিক। এবার আপনি এদের কি করে বোঝাবেন? কিছু তোতা পাখি, রাজার তোতা পাখি যেমন ছিল, কিছু ডিগ্রির বুলি আওড়াতে, এবং তারা সব কিছুতেই খুব বেশি নিজেদের বেসিক্যালি মানে তাদের কোনো প্রবলেম নেই অ্যাস্ট্রোলজি নিয়ে, তাদের প্রবলেম সুকৃতি দেকে নিয়ে। আর আই এনজয়েড ইট আ লট। আমার হয়ে কথা বলার জন্য আপনারাই আছেন, আপনারা প্রচুর প্রোটেস্ট করেন, এটা আমার খুব ভালো লাগে। চলুন আজকে আমরা কোনো রকম, আমি কখনোই এদের নিয়ে ভাবি না, এগুলো তো থাকবেই, অপোজ না থাকলে একটা কথা আছে এক্সেপশন প্রুভস দ্য জেনারেল ল। চলো আমরা শুরু করি। ফার্স্ট হচ্ছে শনিদেবকে আমরা দেখব অ্যাস্ট্রোনমির দৃষ্টিভঙ্গি থেকে, তারপর আমরা অ্যাস্ট্রোলজির তরফ থেকে স্যাটার্নকে দেখব। ঠিক আছে, আমরা সবাই জানি হিন্দু দেবতা শনিদেবকে কর্মের দেবতা বলা হয়, গ্রহরাজ শনিকে কিন্তু কর্মের দেবতা বলা হয়। এটা আর কিছুই না, একজন জাজ যিনি বসে আছেন শুধুমাত্র কর্মফল দেওয়ার জন্য। আমরা সবসময় ভাবি যে আমার কেন এটা হচ্ছে, আমার 7.5 চলছে তো আমার সব কিছু খারাপ, এটা সেটা, একদমই না। বেসিক্যালি স্যাটার্ন আমাদের কর্মের ফলই আমাদের দেবে, আমরা যেরকম কাজ করব তার ফল আমরা পাবো। কেউ তার জন্য দায়ী নয়, সম্পূর্ণ দায়ী আমরা নিজেরা। অ্যাকচুয়ালি স্যাটার্ন নামটা কোথা থেকে এসেছে? স্যাটার্ন নামটা এসেছে রোমান দেবতা, রোমান গড, উনি ছিলেন হচ্ছে ওয়েলথ অ্যান্ড এগ্রিকালচারের গড, তার নাম স্যাটার্ন, রোমান দেবতা। তার নাম অনুসারে শনির নামকরণ হয়েছে স্যাটার্ন। জুপিটারের নামকরণ এইভাবেই হয়েছে। শনির প্রতীক দেখবেন, আমি ভিডিওটাতে, হ্যাঁ বাসবী আন্টি দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সবাইকে। এবং যারা লাইভ দেখছেন আমাকে এতটা এনকারেজ করছেন তাদেরকে থ্যাংক ইউ, এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ লাইভটা শেয়ার করবেন। স্যাটার্নের প্রতীক কি? স্যাটার্নের প্রতীক হচ্ছে, আমি যখন ক্যাপশনে ভিডিওটা পোস্ট করেছিলাম তখন দেখবেন একটা এইচ টাইপের সাইন দিয়েছিলাম, এটাকে রোমান সাইন হচ্ছে কাস্তের চিহ্ন। এই স্যাটার্ন অর্থাৎ রোমান দেবতা স্যাটার্নের
যে অস্ত্র ছিল, যেটাকে বলা হয় তার যে ওয়েপন, সেটা হচ্ছে কাস্তে, সেই অনুযায়ী কিন্তু এটার প্রতীক ওই রকম এইচের মতন দেখানো হয়েছে, এটাকে রোমান কাস্তে বলা হয়। ঠিক আছে, এই স্যাটার্ন বেসিক্যালি একটা বিশাল বড়, মানে যেটা যদি বলি একটা কথায়, ইজ আ জায়েন্ট বল অফ হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন। সব সময় একটা বিশাল কুণ্ড হিলিয়াম এবং হাইড্রোজেনের, এবং আরও কিছু বলার ছিল, বাট এত কিছু বলতে গেলে আমরা কিন্তু ওই টপিকসটা কভার করতে পারবো না। তো একটা জেনারেল কথাতে এটার মানে স্যাটার্ন আমরা কি থেকে, স্যাটার্নের যেটা মূল উপাদান সেটা কি, হিলিয়াম এবং হাইড্রোজেন। আপনারা সকলেই জানেন যে স্যাটার্নের চারপাশে যে বলয়টা রয়েছে সেটা কিন্তু একটা বিশাল বড় আইস পার্টিকেলস উইথ স্মলার অ্যামাউন্ট অফ রক অ্যান্ড ডাস্ট, খুব ছোট ছোট ধূলিকণা এবং আইসের অর্থাৎ বরফ কুচির বিশাল একটা বলয় স্যাটার্নকে কেন্দ্র করে ঘুরছে। স্যাটার্নের 82টা উপগ্রহ আছে, স্যাটার্নের 82টা উপগ্রহ আছে, যার মধ্যে 53 এখনো পর্যন্ত অফিসিয়াল নামকরণ হয়েছে, বাকিগুলো কিন্তু এখনো নামকরণ হয়নি। তার থেকে আপনারা সকলেই জানেন, এটা নতুন করে বলার নেই। সেটা হচ্ছে সব থেকে বড় যে স্যাটেলাইট স্যাটার্নের, সেটা হচ্ছে টাইটান, এবং সেকেন্ড যে লার্জেস্ট স্যাটেলাইটটা রয়েছে আউট অফ 82, সেটা হচ্ছে রিয়া, ARHEA স্পেলিং রিয়া। ঠিক আছে, এবং স্যাটার্নের এই এতগুলি উপগ্রহ বা স্যাটার্ন সম্পর্কে এত তথ্য আমরা কোথা থেকে পাই? ক্যাসিনি বলে একটা স্যাটেলাইট আছে, কৃত্রিম স্যাটেলাইট ক্যাসিনি, সেটা থেকে কিন্তু আমরা এই স্যাটার্ন সম্পর্কে সমস্ত তথ্য অ্যাস্ট্রোনমাররা পেয়ে থাকেন। এবার আমরা একটা সূর্য থেকে স্যাটার্নের দূরত্বটা আলোচনা করব। সূর্য থেকে স্যাটার্নের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি, এগুলো কিন্তু এক্স্যাক্টলি তো অ্যামাউন্ট হয় না, 1.487 বিলিয়ন। যদি আমরা একটু কোটিতে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। 148.7 শতকোটি দূরত্বে রয়েছে পৃথিবী থেকে সূর্য থেকে শনির দূরত্ব। সূর্য থেকে পৃথিবীর যা দূরত্ব তার থেকে 9 গুণ বেশি দূরে রয়েছেন স্যাটার্ন। তাহলে বুঝতেই পারছেন কতটা দূরত্বে রয়েছেন। সূর্যের আলো যেখানে আমাদের পৃথিবীতে পৌঁছতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 8.3 মিনিট, সেখানে স্যাটার্নের মধ্যে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 79.3 মিনিটস। শনি হচ্ছে সোলার সিস্টেমের দ্বিতীয় বড় গ্রহ, এবং আপনারা জানেন লার্জেস্ট প্ল্যানেটকে জুপিটার, অ্যান্ড দ্য সেকেন্ড লার্জেস্ট ওয়ান ইজ স্যাটার্ন। এটা মোস্টলি হাইড্রোজেন, মোস্টলি নট শুধু হাইড্রোজেন আর হিলিয়াম আছে, মোস্টলি হাইড্রোজেন আর হিলিয়ামের বল। শনির মধ্যে প্রচণ্ড গতিবেগে কিন্তু ধুলোর ঝড় বইতেই রয়েছে, এবং তার এতটাই উইন্ড স্পিড ক্যাসিনি থেকে মাপা গেছে যে 1800 কিলোমিটার পার আওয়ারে পৌঁছাতে পারে, এতটাই ঝড় ওখানে কন্টিনিউয়াসলি বয়ে চলেছে। এবার আমরা আলোচনা করব যে শনির কেন শনিকে দ্য স্লোয়েস্ট প্ল্যানেট বলা হয়, কেন বলা হয়। দেখুন, পৃথিবী আপনারা সকলেই জানেন পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতি রয়েছে, অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে 24 ঘন্টা একবার ঘোরে, এবং সারা পুরো সূর্যের কক্ষপথকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 1 বছর, যেটাকে সৌর বৎসর বলা হয়। সেরকম স্যাটার্ন কিন্তু নিজের অক্ষের চারিদিকে ঘোরে 10.7 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি, তার মানে পৃথিবীর থেকে যথেষ্ট ফাস্ট ঘুরছে। কিন্তু পৃথিবী যেখানে 24 ঘন্টায় ঘুরছে সেখানে স্যাটার্ন ঘুরছে 10.7 আওয়ার্স। কিন্তু এই এতটাই স্যাটার্ন দূরে রয়েছে, এবং সেই সূর্যকে প্রদক্ষিণ করতে, একবার সূর্যকে প্রদক্ষিণ করতে স্যাটার্নের সময় লাগছে 29.46 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, পৃথিবীর যেখানে সময় লাগে 1 বছর, সেখানে 29.46 ইয়ার, দ্যাট ইজ দ্য পিরিয়ডস অফ 7.5। স্যাটার্ন যেই জায়গায় নিয়ে জন্মেছি সেখানে স্যাটার্ন আবার ফিরে আসবে 29.46 ইয়ার্স পর, অর্থাৎ মানুষ যেই সময় জন্মেছে, ধরুন কেউ মকর রাশি 92, 91 এই সময় যাদের জন্ম হয়েছে, দেখবেন তারা শনি সব মকর রাশিতে নিয়ে জন্মেছে। এখন হিসেব করে দেখবেন তাদের 29 বছর বয়স হয়েছে, যাদেরই মকর রাশিতে শনি আছে। কারণ পুরো রাশি মানে চক্র, দ্যাট ইজ দ্য কক্ষপথ, এই যে আমরা রাশিপথটাকে দেখছি, আমরা যে রাশি চক্রটাকে দেখছি, এটা কিন্তু কক্ষপথ, সূর্যের কক্ষপথ, সূর্যকে ট্রানজিট করছে। এই যে বড় বড় কথা যারা বলেন যে এটার কোনো লজিক নেই, দে হ্যাভ টু প্রুফ ইট যে এটা মিথ। আমার সাথে কথা বলতে আসুন, কোনোদিন পারবেন না, তাই পেছন থেকেই বলতে হবে যেটা বোগাস, কারণ আই হ্যাভ দ্য সাফিসিয়েন্ট নলেজ টু প্রুভ ইউ দ্যাট ইজ দ্য বেসিক, দ্যাট ইজ দ্য লজিক অফ অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, তো যাই হোক, নিজের কক্ষপথে পৃথিবী স্যাটার্নকে ঘুরতে একবার লাগে 29.46 ইয়ার্স।
ঠিক আছে। নিজ কক্ষপথে শনি কতটা স্পিডে ঘোরে সেটা দেখতে হবে, সেটা হচ্ছে 9.69 কিলোমিটার পার সেকেন্ড নিজের কক্ষপথে ঘুরতে সময় লাগছে। তাই আমরা কেন মানে এই বলি স্যাটার্নকে স্লোয়েস্ট প্ল্যানেট, কেন কি থার্ড স্লোয়েস্ট প্ল্যানেট, পৃথিবীর সব থেকে থার্ড স্লোয়েস্ট প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স, ইন দ্য সোলার সিস্টেম, বিকজ পৃথিবী যেখানে 29.78 কিলোমিটার পার সেকেন্ডে ঘুরছে, সেখানে স্যাটার্ন ঘুরছে 9.69 কিলোমিটার পার সেকেন্ড বেগে। সব থেকে স্লো হচ্ছে নেপচুন, তারপর হচ্ছে ইউরেনাস, তারপর হচ্ছে স্যাটার্ন। ঠিক আছে। মকর রাশি হলে হবে না, মকরে শনি থাকতে হবে। মকরে শনি নিয়ে যারা জন্মেছে, নট মকর রাশি। এখন আমি কাউকে অ্যান্সার দেবো না, লাস্টে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেবো, নাহলে কথার খেয়েই নষ্ট হয়। এবার দেখবেন একটা কথা আছে যে শনিকে বলা হয় মৃত্যুর মতন শীতল। কেন বলা হয় শনিকে মৃত্যুর মতো শীতল? বিকজ শনির অ্যাভারেজ তাপমাত্রা হচ্ছে -178 ডিগ্রি সেন্টিগ্রেড, -178 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, মৃত্যুর থেকেও শীতল, এত ঠান্ডা ওখানে কোনোদিনই কিন্তু মানে কি বলবো, প্রাণ সম্ভব নয়। শনি পৃথিবীর থেকে 9 গুণ চওড়া, মানে অনেকটা বড়, কিন্তু স্যাটার্ন থেকে পৃথিবীর যে আয়তন সেটা 9 ভাগ ছোট। এটা তো গেল মানে অ্যাস্ট্রোনমির তরফ থেকে স্যাটার্ন। এবং এবার আমরা আলোচনা করব যে স্যাটার্নের অ্যাস্ট্রোলজিক্যাল বা স্পিরিচুয়াল গুরুত্বটা কি। যারা বলেন যে অত দূরে রয়েছে শনি, এত দূরে রয়েছে বৃহস্পতি, তার এফেক্ট আমাদের শরীরের মধ্যে কিভাবে পড়বে। আমার পোস্টে যারা যারা নেগেটিভ মন্তব্য করবে, আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তাদেরকে জাস্ট ইগনোর করতে, কোনো রকম কমেন্টস করবেন না। তাহলে যারা নেগেটিভ কমেন্টস তো করবেনই না। এটা লজিক। সুস্মিতা দাশগুপ্ত, দেখুন আপনাদের 29-এর কম বয়স কখনোই হতে পারে না যারা মকর রাশিতে স্যাটার্ন নিয়ে জন্মেছেন। এবং কোনো রকম নেগেটিভ কমেন্টস করবেন না, এতে বাকি ভদ্র দর্শকদের অসুবিধা হয়। এবং এই নেগেটিভ পাবলিকরা আছেনই, মকরে যদি শনি আছে তাহলে দেখবেন সেটাই মিলবে। এখন আমরা আলোচনা করব শনির যে গুরু অর্থ। অনেকে বলেন না যে পৃথিবীর থেকে এত দূরে রয়েছেন গ্রহ নক্ষত্ররা, আমাদের কি এফেক্ট ফেলছে। পৃথিবী থেকে দূরে আমরা সবাই রয়েছি, কিন্তু সব থেকে এফেক্ট আছে যদি কোনো রকম ধূমকেতু আসে বা কোনো রকম ওয়েদার চেঞ্জ হয়, যা কিছু হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমাদের শরীরের ওপর এফেক্ট ফেলছে, মনের ওপর এফেক্ট ফেলছে। আজকে দেখুন ওয়েদার যখন চেঞ্জ হয় আমাদের অটোমেটিক্যালি মন চেঞ্জ হয়ে যায়। যারা বলেন শক্তির সাথে আমাদের সম্পর্ক নেই, শক্তিকেই তো আমরা পুজো করি। এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব যখন নেক্সট স্যাটারডে লাইভ হবে চক্র মেডিটেশন নিয়ে। আমাদের শরীরে যে কুণ্ডলিনী চক্র, তার সাথে এই রত্নগুলো বেসিক্যালি কিভাবে কাজ করে। এবার আর হেজি আসবে না। দেখো নেক্সট আমরা আলোচনা করি তাহলে স্যাটার্ন নিয়ে। স্যাটার্ন কে নিয়ে যত বলা যায় ততই কম হবে। 92, দেখুন সবারই 29 বছর বয়স হবে। 28+ কখনো হতেই পারে না ছাড়া বয়স, যারা মকরে শনি নিয়ে জন্মেছেন। এটা খুব সিম্পল লজিক। শনি সম্পর্কে যতই বলি ততই কম বলা হবে, বলতে থাকলে বলেই যেতে হবে, অনেকটা সময় লাগে। আমি খুব জিস্ট করে বলবো আজকে, কারণ আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করার দরকার। শনি এমন একজন গ্রহরাজ যিনি শুধুমাত্র আমাদের কর্মফলের ফল দিতে আসেন। শনি মানে অবস্টাকল, এই যে বলেন শনি মানে বাধা, শনি মানে অবস্টাকল, শনি মানে হচ্ছে মানে ডিলের কারক গ্রহ। তার কারণ হচ্ছে আমরা যে কাজগুলো করে এসেছি তার ফলই আমরা পাচ্ছি। শনি ঠিক 30 বছর পর, অর্থাৎ 29 বছর, অ্যাপ্রক্সিমেটলি 29 ইয়ার পর স্যাটার্ন আবার নিজের জায়গায় ফিরে আসে। আপনার যা যা কর্মফল, আপনি যা যা করলেন 29 বছর বয়স পর্যন্ত, তার ফল দিতে। আবার যখন ঘুরে এসে 29 বছর পর আসবে, তখন কিন্তু শনি তার ফল, এই 7.5-তে আপনি যা কাজ করছেন তার ফল পাবেন। ঠিক আছে।
এবার শনি এমন একটা প্ল্যানেট যে একজন জাজের মতন, সে শুধু চুপ করে বসে থাকেন। জাজ দেখবেন কখনো কোনো কথা বলে না। যখন একটা মানে একটা মামলা চলতে থাকে তখন উকিলরা নানান রকম কথা বলে, কিন্তু কখনো জাজ কোনো কথা বলেন না, জাজ শুধু শুনতে থাকেন। এই জন্য স্যাটার্ন শুধুমাত্র দেখবেন 30 বছর ধরে যে আপনি কি কাজ করছেন, 29 ইয়ার্স ধরে দেখবেন যে আপনি কি কি কাজ করলেন, তার ফল কিন্তু এবার আপনি পেতে চলেছেন। এবং তার ফল শুধু আমি নয়, আপনি নয়, পুরো সমাজই পাবে। এবং যাদের সাড়ে সাথী চলে তাদের কেন এত অবস্ট্রাকল? অনেক মানুষ সাড়ে সাথীতে প্রচুর উন্নতি করেন এবং তাদের লাইফটা বদলে দিতে পারে শনি, যদি আপনি কন্টিনিউ ভালো কাজ করে যান। কখনো শনি আপনাকে বাজে ফল দেবে না, কারণ শনি ফল দান না, শনি শুধু বিচার করেন যে আপনার কি মানে আপনি কি করেছেন। ভালোটা হলে ভালোটা পাবেন, খারাপটা হলে খারাপটা পাবেন। এটা কোনোভাবেই কেউ কিন্তু ডিসাইড করছে না, যে প্রভাবিত করছে না। ঠিক আছে? তো শনির একটা বিশাল বড় মানে ক্ষেত্রই হচ্ছে যে শনি কর্মফলদাতা এবং কর্মের ফলদাতা। তো কেন কি শনি দেখুন মকর রাশির অধিপতি, যেটা কালপুরুষের 10ম ঘর, এবং একাদশ ভাবের গ্রহ ফলদাতা, একাদশ ভাবের লর্ড, অর্থাৎ কুম্ভ রাশির লর্ড। এখন কেউ কোয়েশ্চেন করবেন না, এখন কেউ কোনো রকম কমেন্টস করবেন না। শুধুমাত্র যারা স্টিকার দিচ্ছেন তারা স্টিকার দিচ্ছেন, খুব ভালো লাগছে, লাভ স্টিকার দিচ্ছেন, কিন্তু কোনো রকম ভুলভাল কথা কোয়েশ্চেন করবেন না। আমি কোয়েশ্চেনের জন্য লাস্টে 5 মিনিট সবার উত্তর দেব। তো শনি এই যে বকরি হচ্ছে, তার ফলটা আমরা কেন সবাই এত ভয় পাচ্ছি কেন? যে শনি, একটা কথা হয় না, পরীক্ষার সময় দেখবেন লাস্টে কারোর ঘুম আসে না। যারা খুব ভালো স্টুডেন্ট তাদের খুব একটা টেনশন হয় না, তারা জানে যে একটু কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসবে বা কিছু আসবে, কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো। আমি যে থ্রু আউট দ্য সিলেবাস আমার একটা, আমি যদি ঠিকভাবে পড়াশুনো করি, যারা একদমই পড়াশুনো করে না তাদের ঘুম উড়ে যায়। তো আমাদের জীবনের যে শিক্ষা, জীবনের যে নীতি, সেগুলো যদি ঠিকঠাক থাকে তো সাড়ে সাথীতে ভয় পাওয়ার মতন এমনিতেও কোনো বিষয় নেই। কিন্তু আমাদের আলোচনার বিষয় আজকে সাড়ে সাথী না, আজকে আলোচনার বিষয় শনির বক্রত্ব। শনি নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন কয়েকটা জিনিস না বললেই হয় না, তার সাথে আমাদের অবশ্যই আলোচনায় থাকবে শ্রবণা নক্ষত্র নিয়ে। কারণ এই বকরিটা কোথায় হচ্ছে, শনি বকরি হচ্ছেন শ্রবণা নক্ষত্রে। শনি সবসময় বলে যে নিজেকে এক্সপ্লোর করো না, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখো। শনি কখনোই একাকিত্ব দেবতা। শনি সবসময় বলেন যে নিজের কর্ম নিজে করে যাও, কে কি করলো কে কি না করলো সেটা আমাদের দেখার কখনোই উচিত না। শনি যখন মকর রাশিতে থাকে তখন কর্ম নির্দেশ করে, শুধু কাজ। এই জন্য শনির ঘরে এসে মার্স কিন্তু উচ্চস্থ হয়। কেন উচ্চস্থ হয়? কারণ মঙ্গল হচ্ছে কর্ম ছাড়া কিছু বোঝে না এবং শনি হচ্ছে কর্মের ফল দেবে। যখন কুম্ভ রাশিতে স্যাটার্ন চলে যায়, এইবার তার কাজ হচ্ছে ফল দেওয়া। এইবার স্যাটার্ন যখন কুম্ভ রাশিতে গিয়ে আবার বকরি হবে, তখন কিন্তু সেই ফলটা আমরা পাবো, যেই ফলটা এখন শনি অপেক্ষা করছে কে কিরকম কাজ করছে সেটা দেখার জন্য। এই ফল খুব একটা দেবে না স্যাটার্ন। স্যাটার্ন এখন কর্মের জন্য আপনাকে দেখবে, আপনি এই হার্ডেল সৃষ্টি করে এর মধ্যে আপনি কতটা কঠিন একটা কোয়েশ্চেন পেপার নিয়ে স্যাটার্ন একজন জাজের মতন, একজন বড় এক্সামিনারের মতন আপনাকে কঠিন কঠিন কোয়েশ্চেন দিয়ে রেডি, যে আপনি সিলেবাসটা কীরকম করে, লাইফের সিলেবাসটা আপনি কীভাবে অ্যাটেন্ড করতে পারেন, কীভাবে এটাকে ফেস করতে পারেন। এইবার যদি আপনি এটাকে উতরে যেতে পারেন, ঠিকঠাক পড়াশুনো করতে পারেন, কাজ করতে পারেন, তার রেজাল্ট বেরোবে যখন কুম্ভ রাশিতে আবার শনি বকরি হবে। ঠিক আছে? তো এবার আমরা আরেকটু টপিকসে ঢুকি, অনেক কিছু বলার আছে। শনি কবে বকরি হচ্ছে? শনি বকরি হচ্ছে 23 মে, অর্থাৎ আগামীকালকে, যার জন্য আজকে লাইভটা আমি করলাম। 23 মে 2021 থেকে 11 অক্টোবর 2021 পর্যন্ত, অর্থাৎ 141 ডেজ স্যাটার্ন বকরি থাকে। স্যাটার্ন বকরি কখন থাকে? 141 দিন, 23 মে টু 11 অক্টোবর। সব থেকে বড় কথা হচ্ছে স্যাটার্ন একা বকরি নেই, কিন্তু স্যাটার্নের সাথে আবার কে বকরি হতে চলেছে? জুপিটার, দ্য লার্জেস্ট প্ল্যানেট অফ আওয়ার সোলার সিস্টেম, আমাদের জ্ঞানের কারক, যে আমাদেরকে গুরুর মতো আগলে রাখে, যে সবসময় বলে এটা করো না, ওটা করো না, এটা করাটা ঠিক না। যাদের বৃহস্পতি ভালো না তারা সবসময় ভুল কাজ করেন, ভুল ডিসিশন নেয়, অনেক কিছু জীবনে ভুল করেন। ঠিক আছে? তো শনি যখন বকরি হচ্ছেন আগামীকালকে, স্লো মোশনে চলা শুরু করবেন। এমনিতেই স্যাটার্ন স্লো, আরও স্লো হয়ে যাবে, কিন্তু জুপিটার যখন বকরি হয়ে যাবে তার ফলটা কিন্তু একটু মারাত্মক দেবে।
সেটা কেই দেবে সেটা আমরা একটু আলোচনা করব পরে। এবার দেখবো যে জুপিটার কতদিন বকরি থাকছে। জুপিটার বকরি থাকছে 20th of জুন, 20শে জুন থেকে শুরু করে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। 141 ডেজ বকরি থাকবে, 141 দিন। এবার অনেকেই কোয়েশ্চেন করেন আমাকে যে বকরি মানেটা কি আর বকরি কখন হয়, এটা নিয়ে সবার আগে একটু জানার দরকার। সূর্য সিদ্ধান্ত অনুসারে সূর্য থেকে শনির কৌণিক দূরত্ব যখন 115 থেকে 245 ডিগ্রি হয়, সূর্য থেকে শনির কৌণিক দূরত্ব যখন, আপনারা জানেন যখন কোনো সার্কুলার মোশন হয়, যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা ভালোই জানেন, তখন কৌণিক দূরত্বে আমরা যে কোনো ডিস্টেন্স স্ট্রেট ডিস্টেন্সে মাপি না, কৌণিক ডিস্টেন্সে মাপি। সূর্য থেকে স্যাটার্নের অ্যাঙ্গুলার ডিস্টেন্স যখন 115 to 24.245 ডিগ্রিজ অর্থাৎ 245 ডিগ্রি হয়, তখন কিন্তু শনি বকরি হয়ে যায়। সূর্য থেকে শনি যাদের জন্ম চার্টে দেখুন, সূর্য থেকে শনি যাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টমে থাকে তাদের চিরকালই স্যাটার্ন বকরি নিয়ে তারা জন্মেছেন। আবার অনেক সময় 5th বা 9th হাউসে স্যাটার্ন তার পজিশন হচ্ছে সান থেকে, যদি 5th, 9 বা 6, 7, 8-এ থাকে তাহলে জন্মকালীন বকরি নিয়ে আমরা হরোস্কোপে জন্মাই। বকরি মানেটা কি? যখন আউটার প্ল্যানেটসগুলো পৃথিবীর খুব কাছে চলে আসে, যখন আউটার প্ল্যানেটসগুলো পৃথিবীর খুব কাছে চলে আসে, তখন ডিউ টু ইলিউশন আমাদের মনে হয় যে গ্রহটা যেন পিছিয়ে গেছে। এটা কিন্তু ইলিউশন, বেসিক্যালি কখনো কোনো প্ল্যানেটস বকরি হয় না, কোনো প্ল্যানেটস কিন্তু বকরি হয় না, এটা ইলিউশন। অর্থাৎ ধরুন একটা জিনিস এরকম আছে, একটা জিনিস এরকম আছে, আপনারা কি দেখছেন? দুটো জিনিসকে কাছাকাছি দেখছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন জিনিসটা কতটা ডিস্টেন্সে আছে? আমরা হচ্ছে পৃথিবী, স্যাটার্ন এরকম ঘুরতে ঘুরতে এতটা ডিস্টেন্সে আছে, স্যাটার্ন ঘুরতে 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 পৃথিবীও মুভ করছে, অর্থাৎ লগ্নও মুভ করছে, আমরাও মুভ করছে। এই মুভ করতে 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 যখন এরকম হয়ে গেল, দেখুন দেখে মনে হচ্ছে, আপনারা যারা ভিউয়ার্স, পৃথিবী থেকে আমরা কি দেখছি যে দুটো জিনিস একসাথে হয়ে গেছে। একসাথে হয়নি কিন্তু, কখনো মনে হতে পারে যে পিছিয়ে গেল, দেখুন পিছিয়ে গেল, পিছিয়ে যাচ্ছে কি, এটা নিজের মুভমেন্টের জন্য হচ্ছে। এই মুভমেন্ট আমাদের অ্যাকচুয়ালি ইলিউশন হয়, আর ইলিউশনের জন্য আমরা দেখি যে গ্রহরা বকরি হচ্ছে। অ্যাকচুয়ালি কোনো গ্রহ বকরি হয় না। আমাদের যখন জন্মেছি তখন পৃথিবীর খুব কাছে কাছে স্যাটার্ন বকরি হয়ে মানে কাছে চলে এসেছে, তাই জন্য স্যাটার্নকে বকরি লাগছে। যেমন ধরুন আরেকটা সোজা উদাহরণ দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আপনি একটা মাঠের মধ্যে দৌড়াচ্ছেন, এবার আপনাকে ক্রস করে কেউ বেরিয়ে গেল, আরেকজন কেউ দৌড়াচ্ছে, আপনাকে ক্রস করে বেরিয়ে গেল, আপনি কি দেখলেন যে আপনার থেকে সে ফার্স্ট মুভমেন্টে চলে গেল। এবার যখন ঘুরে 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 সে আবার পেছন দিক থেকে মিডিলটা আসছে, মিডিলটাকে ক্রস করছে, তখন দেখবেন আপনার মনে হবে ও তো আমার থেকে পিছিয়ে আছে, কিন্তু আপনাকে সে অলরেডি ক্রস করে গেছে। এইবার আবার ক্রস করতে 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 পিছিয়ে যেতে আপনার সাথে আসছে, তখন আপনার মনে হবে আপনার সমতলে চলছে। যেরকম ছোটোবেলায় আমরা গাড়িতে দেখতে দেখতে ভাবতাম না চাপটাও আমাদের সাথে চলছে, এটা কিন্তু ইলিউশন। দ্যাট ইজ দ্য ল অফ রিলেটিভিটি, যেটা আইনস্টাইন বলেছেন। ঠিক আছে, সবই আপেক্ষিক, আমরা যা দেখছি আর তার ফলও আমরা পাবে। এই ইলিউশন আমাদের মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করবে, দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ বকরি, দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ স্যাটার্ন রেট্রোগ্রেড, আর কিছু না। তো এত কাছে যখন থাকবে স্যাটার্ন, যে কোনো গ্রহই যখন খুব কাছে থাকে, এখন আমরা স্যাটার্ন নিয়ে আলোচনা করছি, তাই স্যাটার্ন নিয়ে, তখন তার অ্যাক্টিভেশনাল এনার্জি বা চেষ্টা বল, চেষ্টা বলটা কিন্তু খুব স্ট্রং হয়, এবং আমাদের পৃথিবীর ওপর, মানুষের ওপর তার মানে খুব কি বলবো, সে টানটা খুব বেশি থাকে। অ্যাক্টিভেশনাল ফোর্স যেটাকে বলা হয় যে চেষ্টা বল, অ্যাস্ট্রোলজির ভাষাতে বলা হয় চেষ্টা বল। প্রত্যেকটা গ্রহের একটা চেষ্টা বল থাকে, এই চেষ্টা বলটা কিন্তু প্রচণ্ড স্ট্রং হয়, ফলে আমাদের শরীরের ওপর এবং মনের ওপর একটা গভীর প্রভাব কিন্তু স্যাটার্ন ফেলে। ঠিক আছে, আমরা যদি ফল দীপিকাতে যাই, বেদের একটা অংশ হচ্ছে ফল দীপিকা গ্রন্থ, সেখানে স্তোত্রে বলা হয়েছে বক্রত্বে স্ফুটরশ্মি যোগোপি বলবৎবস্য মূলম, অর্থাৎ বক্রত্বে স্ফুটরশ্মি যোগোপি বলবৎবস্য মূলম। তার মানে হচ্ছে কোনো গ্রহ বক্রি হয়ে বলি হলে, বলি মানে স্ট্রং, সংস্কৃতে বলি মানে স্ট্রং, তার কারকতা দ্বিগুণ বৃদ্ধি পায়। এবার সারাবলি গ্রন্থ, সারাবলি কে লিখেছেন? সারাবলি লিখেছিলেন 800 থেকে 900 বছর আগে কল্যাণ বর্মাজি বলে একজন, তিনি কিন্তু গ্রহদের
একটা যে প্রভাব থাকে কালপুরুষের শরীরের ওপর, অর্থাৎ আমাদের শরীরের ওপর এই যে গ্রহদের যে প্রভাব, এই যে দেখবেন আমি বলে দিই যে দেখুন আপনার এই রোগটা হতে পারে, এই রোগটা হতে পারে। এখন আপনারা দেখেছেন যে রোগ ধরতে আমি কতটা ওস্তাদ, আপনারা যেটা বলেন অ্যাকচুয়ালি আমি নয়, অ্যাস্ট্রোলজির কাজই কিন্তু রোগ শরীরকে এবং মনকে ঠিক রাখা, ঠিক আছে। তো সারাবালি গ্রন্থে কল্যাণ বর্মাজি 800-900 বছর আগে কিছু সূত্র লিখে গিয়েছিলেন। সেই সূত্রের মধ্যে কেমিস্ট্রি ইজ দ্য মোস্ট মিস্টেরিয়াস সাবজেক্ট। কেমিস্ট্রি পড়তে পড়তে এই মিস্ট্রির প্রতি এত আকর্ষণ চলে এসলো। সবাইকে রিকোয়েস্ট করব যে লাইফটা অবশ্যই শেয়ার করবেন, এবং অ্যাস্ট্রোলজি যে কত লজিক সেটা প্লিজ আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিন্তু একা পারবো না। আমার কাজই হচ্ছে অ্যাস্ট্রোলজির ওপর থেকে মানুষের যে কতগুলো নেগেটিভ ধারণা সেটাকে দূর করা। একটু সময় লাগবে কারণ রাস্তাটা কঠিন হবে, কিন্তু আপনারা পাশে থাকলে নিশ্চয়ই পারবো। সারাবালি গ্রন্থে বলা হয়েছে শুভ গ্রহ বক্রী হওয়া ভালো, কিন্তু অশুভ গ্রহ বক্রী হওয়া কখনোই ভালো না। স্যাটার্ন কিন্তু অশুভ প্ল্যানেটস। কেন অশুভ এটা বুঝুন আগে, তারপর স্যাটার্নকে ভয় পাবেন। অশুভ মানে কেন? কারণ আমরা সবসময় বলি, আমরা কিন্তু কখনো এনজয় করতে স্কুলে যাই না, বা আমরা কখনো ভাবি না যে ওয়াও পরীক্ষা আসছে কি মজা। আমরা সবসময় ভাবি ওয়াও পুজো আসছে কি মজা। যে কোনো কিছুকে ফেস করতে গেলে যে বিপদের সম্ভাবনা রয়েছে সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির ভাষায় অশুভ কারকতা, ঠিক আছে। তো সারাবলি গ্রন্থে এই কথাগুলো নিয়ে বলা হয়েছে। আরও কিছু জিনিস আমি বলবো। এখন একটু দেখে নিই যে মকর রাশিতে যে স্যাটার্ন বকরিটা হচ্ছে কোন নক্ষত্রে হচ্ছে, 22 নম্বর নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্রে কিন্তু শনি বকরি হচ্ছে। এই বকরিটা কি ফল দেবে সেটা নিয়ে আগে, দেশের ওপর কি ফল দেবে সেটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে একটু জানা দরকার যে শ্রবণা নক্ষত্রের ক্যারেক্টারিস্টিকটা। দেখুন শনি কিন্তু 2020-তেও বকরি হয়েছিল, 2019-এও শনি বকরি হয়েছে, প্রত্যেক বছরই বকরি হয়। এই বক্রোত্তর ফলটা নিয়ে এত কেন আমরা একটু চিন্তিত, তার কারণ আরও যখন আলোচনা এগোবে আপনারা বুঝতে পারবেন। শ্রবণা নক্ষত্রেতে স্যাটার্ন বকরি হচ্ছে এবং শ্রবণা নক্ষত্রতেই 141 দিন বকরি অবস্থায় থাকবে। শ্রবণা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র, মকর রাশিতে এই নক্ষত্রটি শুধুমাত্র রয়েছে। এবং শ্রবণা নক্ষত্রের নাম শুনেই বুঝতে পারছেন, শ্রবণা মানে শ্রবণ, অর্থাৎ দ্য পাওয়ার অফ হিয়ারিং। উই ক্যান হিয়ার দ্য ভাইব্রেশন, উই ক্যান ফিল দ্য ভাইব্রেশন, বাট উই নেভার রাইট দ্য ভাইব্রেশন। তাই তো আমরা কখনো ভাইব্রেশনকে লিখে প্রকাশ করতে পারি না। এই যে আমরা একটা গান শুনছি তার এফেক্টটা কী, বা এই যে মিউজিক আপনারা শুনছেন, মিউজিকটাকে কিন্তু ওইভাবে কখনো আপনি লিখে প্রকাশ করতে পারবেন না, কিছু কোড দিয়ে প্রকাশ করতে হয়। তো শ্রবণা মিনস দ্য পাওয়ার অফ লিসেনিং। শ্রবণাকে বলা হয় মা সরস্বতীর জন্ম নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে বিষ্ণু। অনন্ত যে ধ্বনি, অনন্ত নাদ আমরা যেটা শুনি, হোয়াট ইজ অনন্ত নাদ? ওম। ওম হচ্ছে অনন্ত নাদ, যেটা হচ্ছে বেসিক। যেরকম আপনারা যারা সায়েন্স জার্নাল, আমি জানি না আপনারা কতজন কি পড়েন, এই সায়েন্স জার্নালে দেখা গেছে এই যে কন্টিনিউয়াসলি আওয়াজটা হাঁটছে, সূর্যে যে কন্টিনিউয়াস বিস্ফোরণ ঘটছে, হাইড্রোজেন গ্যাসের বিস্ফোরণ ঘটছে, যে ভাইব্রেশনটা সোলার সিস্টেমে রয়েছে, যে ভাইব্রেশনটা সোলার সিস্টেমে কন্টিনিউয়াসলি ক্রিয়েশন হচ্ছে, দ্যাট ইজ দ্য সাউন্ড অফ ওম, যেটাকে বলা হয় মানে অনন্ত নাদ। সেটা হচ্ছে একটা ওম ভাইব্রেশন। এই আওয়াজটা কিন্তু একটা জায়গায় ধরা পড়ছে, যে সূর্যের যে আওয়াজটা সূর্য থেকে কন্টিনিউয়াসলি বেরোচ্ছে, সোলার থেকে, সোলার এনার্জি থেকে, সেটা হচ্ছে ওম আওয়াজ করছে। এই ওম আওয়াজ অনন্ত নাদ, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর যে কি বলবো, ভগবান শ্রী বিষ্ণুর যে শ্রীকৃষ্ণের মানে নারায়ণ আর কি, নারায়ণ যিনি অনন্ত সাগরে শুয়ে থাকেন, এবং যেই ভাইব্রেশনটা তাকে ঘিরে তৈরি হচ্ছে সেটা কিন্তু এই ওম সাউন্ড, ঠিক আছে। এবার এখন কেউ কমেন্ট করবেন না যে শ্রবণা নক্ষত্র বা কিছু, একটু পুরোটা শুনুন আগে। শ্রবণা নক্ষত্রের আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে, শ্রবণা নক্ষত্র সম্পর্কে বলতে হবে, কেন কি এইটা না বললে স্যাটার্ন কেন শ্রবণা নক্ষত্রে কি ফল দেবো বুঝতে পারবে না। শ্রবণা নক্ষত্রের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে, এটা হচ্ছে ত্রিপদ অফ বিষ্ণু বোঝায়, তিনটে পদ, বামনের 3 অবতার, 3 পদ, সরি বামনের 3 পদ। কেন বামন এখানে? আপনারা সবাই জানেন যে 10টা অবতার শ্রীকৃষ্ণ নিয়েছিলেন। সাউন্ড কমে গেল, এবার দেখো তো।
বামন কিন্তু নারায়ণ কিন্তু 10টা অবতার নিয়ে এসেছিলেন পৃথিবীতে। আপনারা সবাই জানেন যে 10টা অবতার কি কি, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। বামন অবতার যেটা, এখনো কি সাউন্ড কম লাগছে? সাউন্ড কমে গেল কেন বলো তো? সাউন্ড কমে গেল, এখনো কম লাগছে? একটু ওয়েট করছি। সাউন্ডটা কম কম লাগছে, এখনো সাউন্ডটা কম কম লাগছে। এখনো কি সাউন্ড কম লাগছে? একটু কমেন্টস করুন, তাহলে আমি। সাউন্ড কম আসছে কেন? সাউন্ড কম আসবে, এবার দেখুন তো ঠিক আছে নাকি। আমিও কম পাচ্ছি। এখন ঠিক আছে, হ্যাঁ, হয়তো স্পিকারটা ঘুরে গেছিল। এবার দেখুন ঠিক থাকবে। এখন আর অসুবিধা হবে না আশা করি। সাউন্ড ঠিক আছে, আচ্ছা এবার ঠিক আছে। তো শ্রবণা নক্ষত্র হচ্ছে বামনের 3 পদ। কেন 3 পদ? আপনারা সবাই এই গল্পটা জানেন। মহারাজ বলি যখন একটি যুদ্ধ করেছিলেন, মহারাজ বলি যখন একটি যজ্ঞ করেছিলেন, তখন কিন্তু তিনি একজন ব্রাহ্মণদের, তখনকার দিনে হতো যে ব্রাহ্মণদের খাওয়ানো হতো, ব্রাহ্মণ সেবা করানো হতো। তো তখন তিনি, তার মধ্যে তো অহংকার হয়েছিল যে আমি সমস্ত কিন্তু। হেডফোনে কিছু প্রেস না, হেডফোন তো একদম ঠিক আছে। এখনো কি সাউন্ড কম লাগছে? দেখুন, এইবার কোনো রকম অসুবিধা হবে না আশা করি। এখনো কম সাউন্ড, শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে কি? দেখুন, তাহলে আমাকে হাতে নিয়ে কথা বলতে হবে। এবার আশা করি ঠিকই থাকবে। এবার আশা করি ঠিক থাকবে। আমি তো একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলাম, ভালোই শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো বামনের যে তিন পদ, যখন মহারাজ বলির খুব অহংকার হয়েছিল যে সারা পৃথিবীর মালিক আমি, ঠিক আছে, আমার কাছে প্রচুর সাম্রাজ্য রয়েছে, তখন নারায়ণ আসলেন তার অহংকার ভঙ্গ করতে। তিনি বললেন যে, বামন অবতার নিয়ে আসলেন এবং বললেন যে বিশেষ কিছু আমি চাইলে, বলছে বলুন মহোদয়, আমি আপনাকে কি দিতে পারি। তখন তিনি বললেন যে বিশেষ কিছু চাইছি না, আমি জাস্ট আমার 3 পদের সমান জমি আমি নেব। তখন উনি খুব তাচ্ছিল্যের হাসি হাসলেন এবং ভাবলেন মনে মনে, এই তো তার ছোট হাইট, সে কতটুকু তার পা, সে কতটুকু জমি বা নেবে। হ্যাঁ, নিন না, কোনো অসুবিধা নেই। তিনি খুব তাচ্ছিল্য মনের মধ্যে, তার ভগবান তো মন থেকে দেখেন। একটা কথা আছে, গড লুকস থ্রু ইয়োর হার্ট, নট থ্রু ইয়োর আইজ। তো তিনি যখন কি করলেন, নিজের আকার কন্টিনিউয়াসলি বৃদ্ধি করতে লাগলেন। নারায়ণ কিন্তু অনেক বিশাল আকার ধারণ করতে লাগলেন এবং ধারণ করতে করতে এত বড় পা যে পৃথিবীর থেকে তিনি, পুরো পৃথিবীটার মধ্যে তিনি পদচিহ্ন রাখলেন এবং বললেন যে এই সমস্ত আর আর কত, আর কত। তখন বললেন যে না, কিভাবে। হ্যাঁ, ঠিক শোনা যাচ্ছে, ঠিক আছে। তো তখন তিনি ভাবলেন যে আর কোথা থেকে দেব। তখন তাকে নারায়ণ বললেন যে কখনোই অহংকার করতে নেই, সবসময় আমার আছে, আমার আছে, এইটা না করে বরঞ্চ আমি কতটুকু অধিকার করতে পেরেছি এবং আমি কতটুকু, ভগবান আমাকে হাতে নিলে ভালো শোনা যাবে, আচ্ছা, আহ, আমি কতটুকু অধিকার করতে পেরেছি এবং আমি তার জন্য ব্লেসড, এইটা ভাবতে হবে, তাহলেই সবকিছু ঠিক থাকবে। এইবার তিনি তার অহংকার পতন হলো তার অহংকারের। এইখানেই হচ্ছে বামনের 3 পদ হচ্ছে এই শ্রবণা নক্ষত্র বোঝায়। শ্রবণা নক্ষত্রের ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে, নক্ষত্রের মানুষরা সাধারণত কিন্তু খুব ভালো লিসনার হয়, এদের মধ্যে এরা খুব ভালো বাধ্য হয়, বাধ্যের মানুষ হয়। শ্রবণা নক্ষত্রেতে যারা জন্ম হয় তারা কিন্তু যথেষ্ট, মানে কি বলবো, তারা খুব ওবেডিয়েন্ট টাইপ হয়, যদি না খুব বেশি তার মধ্যে পাপ গ্রহ পীড়িত থাকে, তারা ন্যাচারালি তারা খুব ওবেডিয়েন্ট পার্সন। এবং শঙ্খধ্বনি বা যে কোনো কিছু, বেদ বলুন, শ্রুতি বলুন, যে কোনো ধর্মগ্রন্থ বলুন, কন্টিনিউয়াসলি শোনা, হ্যাঁ, এই যে শোনার ক্যাপাবিলিটি, দ্যাট ইজ শ্রবণা। সেখান থেকে শ্রবণা নামটা এসেছে। এবার শনি যখন শ্রবণা নক্ষত্রে থাকে তখন কিন্তু
উম, দেখা যায় এই মানুষদের মধ্যে একটা, যে এরা খুব ভালো লিসেনার হয়, খুব ভালো শোনে, কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে আহ, শুনতে শুনতে এরা না খেই হারিয়ে ফেলে। যদি কারোর শ্রবণা নক্ষত্রতে স্যাটার্ন থাকে, যেটা মানে তাদের জন্ম নক্ষত্র শ্রবণা আমি বলছি না, যাদের শ্রবণা নক্ষত্রে শনি রয়েছে, তো এই জিনিসটা এখন যারা জন্মকালীন স্যাটার্ন শ্রবণা নক্ষত্র নিয়ে জন্মেছেন তারা কিন্তু এই ফলটা বেশি পাবেন, ঠিক আছে? আমি জানি না এটা কেন শোনা যাচ্ছে না, এটা আপনাদের হেডফোনের কোনো রকম প্রবলেম হতে পারে। যদি সবাই কেউ বলতেন শোনা যাচ্ছে না তো হতো, কেউ কেউ তো বলছেন খুব ভালো শোনা যাচ্ছে। স্যাটার্ন মানে আমাদের একটুখানি ডিস্টারবেন্স থাকবেই, যে কোনো কাজ স্মুথলি হবে না, এটা খুব ন্যাচারাল ব্যাপার। আজকে লাইভে এরকম প্রবলেম হচ্ছে, দেখুন তো এখনো কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, এবার এখান থেকে এখানে চেঞ্জ করি, আশা করি কোনো প্রবলেম হবে না। দেখুন কোনো প্রবলেম হচ্ছে কিনা শুনতে, তাহলে আমি হাতে নিয়ে কথা বলবো। হাতে নিলে কনসেন্ট্রেশনটা একটু নষ্ট হয়, তাই জন্য হাতে নিচ্ছি না। আশা করি এবার কোনো প্রবলেম হবে না। এখনো সাউন্ড কম আসছে? শোনা যাচ্ছে, সাউন্ড কমে গেল। ক্লিয়ার, এই তো সবাই বলছে ক্লিয়ার। এবার দেখো শোনা যাবে, আশা করি কোনো প্রবলেম হবে না। এখন তো ক্লিয়ার, ওকে। সেটাই, কারোর কারো এটা যার যার ফোনের জন্য হচ্ছে মোস্ট প্রবাবলি, এটা আমার তো কোনো রকম প্রবলেম। হ্যাঁ, তো যাই হোক, কথা বললে থেমে গেলে কথার কেমন যেন খেইটা নষ্ট হয়ে যায়, তাই না? যাই হোক, আমরা খেই নষ্ট করবো না, একদম টু দি পয়েন্ট। কোথায় ছিলাম আমরা? স্যাটার্ন যখন শ্রবণা নক্ষত্রে আসবে তখন মানুষের মধ্যে, মানুষের টেন্ডেন্সি হবে যে আমরা বেশি শুনবো। যেই মানুষ কম শুনে, যেই মানুষ কম শুনে বেশি বলতে যাবে, বেশি কথা বলতে যাবে, বেশি রিয়াক্ট করতে যাবে, তারাই কিন্তু এই সময় প্রবলেমে পড়বেন। কারণ এটা শোনার সময়, এটা বলার সময় নয়। এবং শ্রবণা নক্ষত্র কিন্তু ভীষণ, কি বলবো, ভীষণ আহ, এরা খুব ওবিডিয়েন্ট হয়। তো এই সময়টা আমাদের খুব ওবিডিয়েন্ট থাকার মতন একটা সিচুয়েশন সৃষ্টি হচ্ছে। কেন ওবিডিয়েন্ট থাকতে হবে? কেন ওবিডিয়েন্ট থাকতে হবে, তার কারণ হচ্ছে যে আমাদের মধ্যে কিছু অসংলগ্নতা দেখা যাবে। কি অসংলগ্নতা, সেটা নিয়ে আমরা আলোচনা করি এইবার। কি অসংলগ্নতা দেখা যাবে? ফার্স্ট অফ অল আমরা তো দেখলাম যে স্যাটার্ন 2020-তে, 2021-এ কোথায় কোথায় বকরি হতে চলেছে। এইবার আমরা একটু আলোচনা করি 2020-তে স্যাটার্ন কোথায় বকরি হয়েছিল। 2020-তে আপনারা একটু আমরা ফ্ল্যাশব্যাকে যাই এবার। 11th অফ মে, 11th অফ মে থেকে 29শে সেপ্টেম্বর স্যাটার্ন বকরি ছিল 2020-তে। ঠিক আছে, 11th অফ মে থেকে 29th অফ সেপ্টেম্বর স্যাটার্ন বকরি ছিল। এই বক্রত্বটা, যদিও সেখানে নক্ষত্র আলাদা ছিল, রাহু কেতুর পজিশন আলাদা ছিল, সবই আলাদা ছিল, কিন্তু তবু দেখুন, একবার একটু পেছনে যান, ওই সময় কি ভয়ানক করোনা। ঠিক মার্চের লাস্ট উইক থেকে লকডাউন পড়লো, 3 মাস লকডাউন। ভীষণ একটা নেগেটিভ সিচুয়েশন ছিল, প্রচুর পরিমাণে আমরা সব অদ্ভুত অদ্ভুত প্রবলেম ফেস করছিলাম। কোয়ারেন্টাইন, যেটা কোনোদিন শুনিনি, কেউ কারোর সাথে কথা বলছি না, অলওয়েজ মাস্ক পরে আছি, কেউ কারোর বাড়িতে, এটা অদ্ভুত ভয়, ভয় সৃষ্টি হয়েছিল মানুষের মধ্যে। এবার স্যাটার্ন যখন বকরি থাকে, আমার সাউন্ড সিস্টেম একদম ঠিকঠাক আছে। স্যাটার্ন যখন বকরি থাকে তখন ভাইরাস, ভাইরাস প্রচন্ড পরিমাণে শরীরের মধ্যে বৃদ্ধি পেতে থাকে, পরিবেশের মধ্যে বৃদ্ধি পেতে থাকে। এটা নিয়ে আমরা এবার একটু ডিটেলসে যাই। তো 27th অফ jan রাহু কিন্তু রোহিণী নক্ষত্রে এসেছে। একটু ভালো করে ব্যাপারটা এবার বোঝার চেষ্টা করতে হবে। রাহু রোহিণী নক্ষত্র, রোহিণীও কিন্তু চন্দ্রের নক্ষত্র। আবার রাহু এখন, স্যাটার্ন আবার বকরি হচ্ছেন কোথায়? শ্রবণা নক্ষত্রে। শ্রবণাও কিন্তু কার নক্ষত্র? শ্রবণাও হচ্ছে চন্দ্রের নক্ষত্র। ফলে এই দুটো প্ল্যানেটসই, দুটো কার্মিক প্ল্যানেট স্যাটার্ন এবং রাহু, দুজনেই কিন্তু চন্দ্রের নক্ষত্রে, একজন রোহিণী নক্ষত্রে, একজন শ্রবণা নক্ষত্রে। ফলে চন্দ্রটা বিশাল পরিমাণে এফেক্টেড হবে। আর চন্দ্র মানে কি? চন্দ্র মানে হচ্ছে আমাদের, আমাদের মন মানসিকতা, আমাদের ইমোশন, এবং সব থেকে বড় কথা আমাদের শরীর। কারণ আমাদের শরীরে 70% অফ ওয়াটার, 70% ওয়াটার আমাদের শরীরের মধ্যে রয়েছে। আমি জানি না কেন আসতে হয়ে গেল,
এরকম করলে তো লাইভই করা যাবে না। আমি তো সমস্ত কিছু পরিষ্কার রয়েছে। আমি হাতে নিয়ে কথা বলছি, এখনো যদি শোনা না যায় তাহলে কিছু করার নেই। আপনারা কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক? একটু কমেন্টস করুন। এরপর আমি আর কোনো রকম পজ করব না, এরকম করলে কথা বলতে খুব অসুবিধা হয়। খুব ভালো শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা মোর আমাকে আরেকটা হেডফোন এনে দাও তো, আমার আরেকটা যে হেডফোন রয়েছে এরকম। তো স্যাটার্ন যখন বকরি হবে তখন শরীরের মধ্যে ভাইরাসের প্রবণতা। সাউন্ড তো পুরো ক্লিয়ার, সেটাই তো থাক। সাউন্ড তো পুরোই ক্লিয়ার, আমি তো মনে, আমার তো একদমই মানে নতুন হেডফোন, কোনো রকম কোনো প্রবলেম, তাহলে সবাই তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর কিন্তু আমি কোনো রকম পজ করব না, এরকম করলে কথা বলতে অসুবিধা হচ্ছে, এবং আমি কোনো কিছু দেখে দেখে পড়ছি না, আমার সমস্ত ক্যালকুলেশন থেকে বলছি, কথা খেয়েই হারিয়ে যাচ্ছে। তো 2020-তে আমরা আবার একটু পিছনে যাই, হ্যাঁ, ফ্ল্যাশব্যাকে যাই, আবার কথাটা খেয়েই চলে গেল। 11 মে থেকে 29 সেপ্টেম্বর স্যাটার্ন বকরি ছিলেন মকর, অন্য রাশিতে স্যাটার্ন বকরি হয়েছিলেন, এবং এই রাশিতে তখন যদিও নক্ষত্র আলাদা ছিল, রাহু কেতুর পজিশন আলাদা ছিল, কিন্তু তাও স্যাটার্নের ওই বক্রত্ব আমাদের বিশাল একটা প্রবলেমে ফেলেছিল। এইবার আবার স্যাটার্ন বকরি হচ্ছে। বিশেষ করে যে টাইমটা, কেন আমরা বলছি যে চন্দ্রের ওপর এত এত কেন এই প্রবলেম, বিশেষ কেন কি চন্দ্রের দুটো নক্ষত্র, ওদিকে রোহিণী, এদিকে শ্রবণা, দুটোই কিন্তু দুটোর মধ্যে কার্মিক প্ল্যানেটস বসে আছে। এবার এই যে কার্মিক প্ল্যানেটসরা চন্দ্রের নক্ষত্রকে পীড়িত করছে, চন্দ্র তো আমাদের মাইন্ড, চন্দ্র আমাদের মন মানসিকতা, আমাদের ইমোশন, আমাদের মন সব থেকে বেশি এই সময় নেগেটিভ হওয়ার চেষ্টা করবে, আমাদের মন ভীষণ আহ, আমরা ভীষণ হতাশাজনক হয়ে যাব এই সময়, এই টাইমটাতে আমরা খুব নেগেটিভ হয়ে যাব, এবং সবসময় মনে হবে যে আমাদের দ্বারা বোধহয় আর কিছুই হবে না। কিন্তু এই জিনিসটাকে আমাদের ওভারকাম করতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমরা যদি জানি যে এটা প্রবলেমেটিক, আমি কেন প্রবলেমটাকে ফেস করব না, প্রবলেমের মধ্যে কি নুয়ে যাব, সেটার জন্যই লাইভ করা। দেখুন, প্রত্যেক বছরই স্যাটার্ন বকরি হয় এই সময়ে। আহ, যেহেতু এত প্যান্ডেমিক সিচুয়েশন, এত নেগেটিভ একটা পরিস্থিতি, তাই আমাদের সবসময় মনে হবে যে উম, আমার সাথেই বোধহয় সব থেকে খারাপ হচ্ছে না, এটা এটা একটা বিশাল বড় পরীক্ষা। এবং বারবার আপনাদের আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, বা স্তোত্রের মাধ্যমে দেখাচ্ছি, টাইমের সাপেক্ষে সাপেক্ষে দেখাচ্ছি, যখন যখন বৃহস্পতি আর শনি একসাথে হয়েছে রাশিচক্রে, তখনই কিন্তু বিশাল বড় একটা সোশ্যাল চেঞ্জেস হয়েছে। ঠিক আছে? তো অক্টোবর 2021 থেকে ফেব্রুয়ারি 2022 পর্যন্ত যথেষ্ট সেন্সিটিভ এবং টাফ টাইম আমাদের সকলের পক্ষে। অক্টোবর 2021 থেকে ফেব্রুয়ারি 2022 কোনো নেতা বা কোনো সেলিব্রিটি বা কোনো বিখ্যাত লোকেদের এমন কিছু স্ক্যান্ডেল আমরা শুনতে পারবো, যেটা আগেও বলেছিলাম, বা তাদের কোনো অ্যাটিটিউড বা তাদের কোনো আহ, মানে কোনো পদক্ষেপ আমাদের কিন্তু বিশাল বড় প্রবলেমে ফেলতে পারে আমাদের সবাইকে। কিছু একটা ঘটনা আপনারা দেখবেন ঘটবে, কি হবে আমি জানি না, কিন্তু কোনো বিখ্যাত মানুষের দ্বারা বা কোনো যাকে আমরা যথেষ্ট ভালোভাবে চিনি, বা কোনো ইম্পর্টেন্ট পার্সন, তাদের কোনো স্টেপ, সে হতে পারে কোনো নেতা, সে হতে পারে কোনো রকম ক্রিকেটার, বা হতে পারে কোনো আর্টিস্ট, বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব, যার জন্য বা যাদের জন্য আমরা কিছু প্রবলেমসে পড়ব। এইবার আমরা আলোচনা করব যে শেয়ার বাজার বা অর্থনীতিতে কি প্রভাব ফেলতে চলেছে, তারপর আমরা তোর করব। না, সুইসাইডের টেন্ডেন্সি সবসময় হবে, এটা সুইসাইড করে তো ভিতুরা। হ্যাঁ, আমরা পরে আলোচনা করছি এটা নিয়ে, একটু শেয়ার বাজার বা অর্থনীতি নিয়ে আলোচনা করি। শেয়ারের সূচক কিন্তু, যারা শেয়ার বাজারে যুক্ত রয়েছে তাদের বলি, শেয়ারের দাম প্রচন্ড বৃদ্ধি পাবে। ফলে তো কিসের দামও বৃদ্ধি পাবে, আমাদের সাথে আমরা যে কাজটা করছি সেটার দামও তো জানতে হবে। স্টোনের দামও কিন্তু প্রচন্ড বৃদ্ধি পাবে। যারা অনেকেই কোয়েশ্চেন করেন দিদির দাম কত বা কিছু, আমি সবসময় বলি না, অ্যাপ্রক্সিমেটলি, বা আমার এখন আপাতত এইটুকু দাম রয়েছে, আজ থেকে 15 দিন পর কি হবে আমি জানি না, শেয়ার বাজারের ওপর কিন্তু পুরোটাই নির্ভর করে। তো শেয়ারের সূচক প্রচন্ড ঊর্ধ্বে যাবে। কল্যাণ বর্মাজি তার সারাবালি গ্রন্থে লিখেছিলেন যে গুরু মানে হচ্ছে জ্ঞানং সুখং গুরু,
এবং স্যাটার্ন মানে হচ্ছে, স্যাটার্নকে বলা হয় শনি কালনস্য দুঃখম, অর্থাৎ শনি কিন্তু দুঃখ দিতে আসে, কাল নিয়ে আসে। এই জন্য আমি আপনাদের আগামীকাল কথা বলতে বলি, কাল কথাটা ইউজ করতে না করি। এবং গুরু মানে হচ্ছে জ্ঞান দেয়, সুখ দেয়। কারণ আমাদের অ্যাস্ট্রোলজিতে যে কথাটা বলা হয়েছিল এখন সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান ছাড়া, আনন্দ ছাড়া পৃথিবীতে সুখ কিছু নেই, তাই না? আর আমরা যখনই টাকার পিছনে ছুটি, অত্যন্ত পরিমাণে প্রফেশনাল হয়ে যাচ্ছি বা লোভ হয়ে যাচ্ছে, কারণ এই করতে 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 আমাদের দিন দিন আমরা নিজেদের দুঃখ নিজেই টেনে আনছি। এটাকে সেই দুঃখ বলা হচ্ছে। স্যাটার্ন আমাদের দুঃখ দিচ্ছে না, স্যাটার্ন আমাদেরকে দেখছে বসে বসে যে আমরা কি করতে পারি। দ্যাট ইজ, দেখুন স্যাটার্নের এনার্জি এবং শনির এনার্জি সম্পূর্ণ বিপরীতমুখী, দুটোর ফল কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। এবার ভাবুন, দুটো বিপরীতধর্মী মানুষ যদি একসাথে থাকে তা কি হতে পারে। সেরকম দুটো বিপরীতধর্মী প্ল্যানেট যখন একসাথে হচ্ছে, তাহলে অপোজিট টাইপ অফ এনার্জি ক্রিয়েট করছে। 2020-তে আমরা যদি দেখি 30শে মার্চ থেকে 30শে জুন মকর রাশিতে বৃহস্পতি আর শনি একসাথে ছিল। ওই সময় কিন্তু প্রচন্ড, মানে মানে খুব বাজে ইকোনমির অবস্থা ছিল, কমপ্লিটলি লকডাউন হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। সেপ্টেম্বর 15-তে যারা খুব কনক্লিউশনে বিশ্বাস করেন যে আপাতত আলটিমেটলি ভালো কি হবে, তারা লাইফটা দেখবেন না। কারণ আপাতত নিজের কর্মফলই সবকিছু। এই গ্রহ নক্ষত্রের আন্ডারে আমরা সবাই রয়েছি, যেমন একই সিলেবাস আমরা সবাই পড়ি, কেউ ফার্স্ট হয় কেউ ফেল করে, সেটা নিয়ে কতটা ভালো পড়াশুনো করছে তার উপর ডিপেন্ড করে। সেপ্টেম্বর 15 থেকে নভেম্বর 21 পর্যন্ত মকর রাশিতে আবার বৃহস্পতি আর শনি একসাথে থাকবে। ওই সময় কিন্তু, অর্থাৎ অগস্টের লাস্টের দিক থেকে, মানে সেপ্টেম্বর থেকে থার্ড ওয়েভ অফ করোনা আমরা আবার দেখতে পারবো। এটা নিয়ে আগেও বলেছি, যখন 24শে নভেম্বর, তখন আমাকে প্রচুর লোক বলেছিলেন করোনা সম্পূর্ণ শেষ, স্কুল খুলবে, কলেজ খুলবে, সরকারি কলেজ স্কুল খুলে গেছে, এই অফিস খুলে গেছে, দেখলেন তো কি অবস্থা। এবং একটা কথা আমি তখনও বলেছিলাম, করোনা একটা নতুন রূপ নেবে। মঙ্গল অলরেডি মিথুন রাশিতে ঢুকতে না ঢুকতেই ফুসফুসে সংক্রমণ শুরু করে দিয়েছে, অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাস শুরু হয়েছে আবার সংক্রমণ। থার্ড ওয়েভে কিন্তু যেহেতু জুপিটার আরো স্লো হয়ে যাবে, আরো নিচস্থ হয়ে যাবে, তখন বাচ্চাদের এফেক্টেড হওয়ার টেন্ডেন্সি আরো বেশি বৃদ্ধি পাবে। সুতরাং এই সিচুয়েশনটা যথেষ্ট সেন্সিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তো যদি আমরা অর্থনৈতিক ব্যাপারটা দেখি, বাণিজ্যের যে রাশিগুলো সেগুলোই ডিস্টার্ব হচ্ছে। বাণিজ্যের রাশি কোনগুলো? মকর রাশি বাণিজ্যের রাশি, পৃথ্বী রাশিগুলোই বাণিজ্যের রাশি। মকর রাশি, কন্যা রাশি এবং বৃষ রাশি। বৃষ রাশিতে ওদিকে রাহু বসে আছে, তাও রোহিণী নক্ষত্রে। এদিকে মকর রাশিতে শনি বসে আছে, কিছুদিন পর শনি বৃহস্পতি একসাথে হয়ে যাবে। এবং এই দুটো রাশি, দুটো প্ল্যানেটসই, স্যাটার্ন এবং রাহু, দুজনেই রোহিণী নক্ষত্রের উপর। রোহিণী নক্ষত্র হচ্ছে সম্পদের নক্ষত্র, ঠিক আছে? শনি হচ্ছে, রোহিণী হচ্ছে সম্পদের নক্ষত্র, টাকা পয়সা নির্দেশ করে, মেটেরিয়ালিস্টিক লাইফ নির্দেশ করে, ঠিক আছে? তো বৃহস্পতি আর শনি যখন একসাথে মকর রাশিকে এফেক্টেড করছে, ফলে কর্মস্থানটা ভারতবর্ষের, এবং দেখুন আরেকটা জিনিস, ভারতবর্ষের রাশি কিন্তু মকর রাশি, এবং লগ্ন, স্বাধীন ভারতবর্ষের লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। ফলে লগ্ন এবং রাশি দুটোই কিন্তু এফেক্টেড হচ্ছে, প্রচন্ড পরিমাণে এফেক্টেড হচ্ছে। এবং সোশ্যাল ইকোনমিক ভীষণ পরিমাণে উল্টো পাল্টা এবার হয়ে যাবে, যার যার ফল আমরা কত সাল অব্দি পাবো সেটা নিয়ে বলছি। এই ইকোনমিক, আপনারা যারা ইকোনমিক্সের স্টুডেন্ট তারা বুঝতে পারবেন যে ইকোনমিতে কতগুলো মানে প্যাটার্ন আছে যেটা ইকোনমিক গ্রাফকে দেখায়। সেটা হচ্ছে কোনোটা ভি শেপ ইকোনমি, ডাব্লিউ শেপ ইকোনমি, এল শেপ ইকোনমি, ইউ শেপ ইকোনমি, এরকম নানান রকম ইকোনমিক্সের প্যাটার্ন আছে। আমি যদি ভুল বলি তাহলে আমাকে নিশ্চয়ই ক্রস করতে পারেন। কিন্তু 21 ডিসেম্বর 20 থেকে, অর্থাৎ 2020-র 21 ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত, এবং এটা চলবে অনেক বছর, কে শেপ ইকোনমি দেখা যাচ্ছে। কে শেপ ইকোনমি কিন্তু কখনো ইকোনমির বইতে এরকম করে দেখা যায় না, কিন্তু আমেরিকান ইকোনমিস্ট পিটার অ্যাটওয়াটার, তিনি কিন্তু এই জিনিসটা প্রচলন করেছিলেন। পিটার অ্যাটওয়াটার, আপনারা গুগলে সার্চ করতে পারেন, আমেরিকান ইকোনমিস্ট ছিলেন তিনি। উনি এই কে শেপ ইকোনমির কথা বলেছিলেন। কে শেপ ইকোনমিতে মানে হচ্ছে, কে শেপটা দেখুন, এখানে দুটো অ্যারো আছে, একটা আপার অ্যারো, একটা লোয়ার অ্যারো। অর্থাৎ আপার অ্যারো মানে হচ্ছে একটা শ্রেণী কন্টিনিউয়াসলি উন্নতি করবে, অর্থাৎ যারা খুব উচ্চবিত্ত মানুষ বা যারা হাইফাই সোসাইটিতে বসবাস করেন, যারা উচ্চ পদে কাজ করেন, তারা কন্টিনিউয়াসলি উন্নতি করবেন। মানে একটা ইকোনমির তো অনেকগুলো পার্ট আছে, একটা হাই ক্লাসের লোক একটা ইকোনমি বিলং করেন, একটা মিডল ক্লাস, একটা লোয়ার ক্লাস। এই ইকোনমিতে কিন্তু
উচ্চবিত্তরা কন্টিনিউয়াসলি বড় লোক হবেন এবং নিম্নবিত্তরা কন্টিনিউয়াসলি ধসে পড়বেন। যারা খুব ছোট ছোট ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু খুব কষ্ট চলছে, আপনারা সবাই জানেন। একদম লকডাউন করোনাতে সব শেষ হয়ে গেছে, আরও কিন্তু সিচুয়েশন নেগেটিভ হতে চলেছে। তো এবার বুঝতেই পারছেন যে এই যে ইকোনমিক যে ইকুইলিব্রিয়ামটা পুরো নষ্ট হতে চলেছে, পুরোটাই নষ্ট হতে চলেছে। যদি অ্যাটওয়াটারের ভাষায় আমরা বলি, তিনি কি এক্স্যাক্টলি বলেছেন একটু বলি। দ্য বিগেস্ট অ্যান্ড ওয়েলথেস্ট হ্যাভ বিন on a clear path toward recovery. Meanwhile, for most small business and those worst off, things have only become worse. The contrast is piercing. One group feels better than ever, while the other burden on hopelessness. তাহলে কন্টিনিউয়াসলি যারা দুঃখের মধ্যে আছে, মধ্যবিত্তদের, মধ্যবিত্ত বলে তো অ্যাকচুয়ালি কোনো ইকোনমি নেই, কেউ একদম, যারা মধ্যবিত্তরা মানে এদিকেও আছেন এদিকেও আছেন, যারা নিজেকে ঠিকভাবে সাজিয়ে নিতে পারবেন, যাদের ভাগ্য সাপোর্ট দেবে, যাদের হরোস্কোপকে প্রোটেকশন করানো আছে, তারা নিশ্চয়ই কিছুটা সাপোর্ট পাবেন। আমি বলছি একদম যারা ফুটপাতে ব্যবসা করেন, যারা একদম লোয়ার মিডল ক্লাস, তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে পড়বেন। এবং সিএনবিসির একটা রিপোর্ট বেরিয়েছিল, যারা আপনার সিএনবিসি ফলো করেন বা এটা আপনারা হয়তো যারা ইকোনমিক্স জার্নালকে ফলো করেন তাদের কাছ থেকে এই খবরটা পাবেন। সিএনবিসি আওয়াজে এটা বেরিয়েছিল যে তারা যখন 2020 ইকোনমি নিয়ে লিখেছিলেন, ফিনান্সিয়াল ইয়ার নিয়ে, তো ওয়ারিজ গ্রো ওভার আ কে শেপ ইকোনমিক রিকভারি দ্যাট ফেভার্স দ্য ওয়েলদি। অর্থাৎ এই ওয়েলদি লোকেরা, অর্থাৎ যারা কন্টিনিউয়াসলি বড় লোক, তারা অলরেডি কে শেপ ইকোনমির মধ্যে চলছে। মিডিল ক্লাসকে সব থেকে বেশি সার্ভাইভ করতে হচ্ছে, মানে এরা খেয়েও আছে আবার খুব সুখেও নেই, কিন্তু লোয়ার মিডিল ক্লাসটা একদমই শেষ, এখানে কিছু করার নেই। এবং এই যে সোশ্যাল ইকোনমিক্যাল যে একটা, যদি আমি বলি এটাকে জিও পলিটিক্যাল ভিউ, মানে জিওগ্রাফিক্যালও একটা বিশাল বড় এফেক্ট ফেলতে চলেছে, পলিটিক্যালও একটা বিশাল বড় এফেক্ট ফেলতে চলেছে। 2030 পর্যন্ত, 2030 অর্থাৎ 2030 পর্যন্ত এই এই ইকোনমিক্যাল একটা রিভলিউশন ক্রিয়েশন যে হয়ে গেল, এটা চলতে থাকবে। এর এফেক্ট 2030 সাল পর্যন্ত কিন্তু পড়বে। সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে রিটেল ইন্ডাস্ট্রিজ, হোটেল ইন্ডাস্ট্রিজ, অনেক ক্ষতিগ্রস্ত হবে। এবং ভীষণ ভীষণ বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট, প্রচুর মানুষের কাজ চলে যাবে, প্রচুর মানুষ মানে খুব স্ট্রাগলের মধ্যে পড়বে। এখানে যারা কেউ ভাবছেন যে আমার কি হবে, এটা কেউ জানে না, এটা আপনার হরোস্কোপ জানে যে আপনার কি হবে। এটা একটা সোশ্যাল একটা রেভলিউশন। হ্যাঁ, সেটাই তো কাউন্সেলিং, তমালিকা। এইবার আমরা তাহলে একটু বুঝে শুনে স্টেপ ফেলবো। যারা এই যে যারা আইটিস ইন্ডাস্ট্রিতে রয়েছে, যারা খুব বড় বড় ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, দেখুন তাদের অবস্থা কিন্তু তাও ঠিক আছে। কিন্তু যাদেরকে কাজের জন্য রাস্তায় বেরোতে হয়, ইনফ্যাক্ট দেখুন যারা খুব বড় স্কুলে পড়ে, বড় ইংলিশ মিডিয়ামে পড়ছে, বা যাদের কাছে উপযুক্ত গ্যাজেটস আছে, তারা কিন্তু কি সুন্দর বাড়িতে বসে বসে বাচ্চারা পড়াশোনা করছে। কিন্তু একদম মিডল ক্লাসগুলো বা একদম লোয়ার মিডল ক্লাসদের কথা ভাবুন তো, যারা গভর্নমেন্টের স্কুলে পড়ে, যাদের কোনো ল্যাপটপ নেই, বাড়িতে ফোন নেই, স্মার্টফোন নেই, তাদের তো পড়াশোনা পুরো বন্ধ হয়ে গেছে। সেই শ্রেণীর মানুষরা কিভাবে কাজ করছেন? তারা পড়াশুনো করতে পারছেন, না তারা কাজ করতে পারছেন। আমরা তো যারা বলছি আমরা খারাপ আছি, আমরা তো অনেক ভালো আছি, সেটা আমরা বুঝি না। আমরা শুধু ভাবি আমরা খারাপ আছি, আমরা খারাপ আছি, আমরা অনেক ভালো আছি। প্রবলেমে পড়েছেন এই শ্রেণীর মানুষগুলো। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় উঠে আসে, শনির সাথে যখন অন্য গ্রহরাও বক্রী হয়ে যায়, তখন তার ফল কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেটা নিয়ে আলোচনা করি একটু। দেখুন, রাহু আর কেতু এই দুটো কিন্তু চিরকাল বকরি থাকে, এরা কোনোদিন মানে মার্গী পজিশন হয় না। সান আর মুন অর্থাৎ রবি আর চন্দ্র কোনোদিনই বকরি হয় না, এরা কখনোই বকরি হয় না। তাহলে বাকি রইল কারা কারা? বাকি রইল হচ্ছে অন্য 5টা গ্রহ। তাদের মধ্যে 29 মে থেকে 20 জুন, এই যে টাইমটা 29 মে থেকে 20 জুন, এই সময় কিন্তু বুধ বকরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার 27 সেপ্টেম্বর থেকে 2021, অর্থাৎ 27 সেপ্টেম্বর থেকে, সরি সেপ্টেম্বর বলছি, 12 সেপ্টেম্বর না, 20 জুন থেকে 22 জুন, এই সময়টা বৃহস্পতি, বুধ এবং শনি এই তিনজন একসাথে বকরি থাকবে। কারণ বৃহস্পতিও মাঝখানে বকরি হয়ে যাচ্ছে। তাহলে এইবার গৌতম সংহিতা যারা ফলো করেন, যারা বেদ চর্চা করেন, তারা জানেন
একটু বলে দিই, সেপ্টেম্বর থেকে এই যে বললাম নভেম্বর পর্যন্ত, বিশেষ করে ফেব্রুয়ারির 2022 পর্যন্ত বেশ চ্যালেঞ্জিং টাইম। গৌতম সংহিতাতে বলা হয়েছে, यदा प्रति प्रगौ खेटौ नृपम शोभाय तस्तदा प्रति प्रगास्त्रयाय हो खेटा युद्ध दृष्टि ভয়প্রদা। মানে হচ্ছে, যদি আমরা যদি ইফ উই ট্রাই টু ডিকোড দ্য কোড, দেন দ্য মিনিং উইল বি, শনির সাথে যখন অন্যান্য গ্রহরা বক্রী হয় তখন বিশাল তার প্রভাব পড়ে। শনি যদি একা বকরি হতো তাও ঠিক আছে, কিন্তু বুধ বকরি, বৃহস্পতি বকরি, আরো জটিলতা, আরো জটিলতা। সব থেকে বড় কথা, এটা বিশাল একটা রাজনৈতিক বাতাবরণ অদ্ভুত অদ্ভুত সৃষ্টি করছে। দেখবেন রুলিং পার্টি বা যারা মানে ক্ষমতাতে রয়েছেন তারা কিন্তু ইস্তফা দিতে হতে পারে, এমন একটা পজিশন সৃষ্টি হবে ভারতবর্ষের মধ্যে। সিভিল ওয়ার লাগার সম্ভাবনা রয়েছে। পাশের দেশ থেকে নেইবার কান্ট্রিরা আমাদের অনেক রকম ভাবে চাপে ফেলতে পারে। এখন তো আর হাতে কল ওইভাবে অস্ত্র নিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় হচ্ছে মুখে মুখে, যুদ্ধ হয় হচ্ছে চুক্তিতে, সেরকম কোনো কিছু প্রবলেম সৃষ্টি হবে। মোদ্দা কথা, চারপাশে একটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে, যার জন্য 2021-এর লাইভে আমি বলেছিলাম যে 2021 কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। যারা মানে বলছেন যে 20 20 20, 2020-কে 20 বলছিলেন, 2020-টার সূত্রপাত, 2021 হচ্ছে তার ফলাফল। ঠিক আছে, যাই হোক, এইবার আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা বলবেন হয়তো যে দিদি তাহলে কি সবটাই খারাপ, এটাকে আমাকে বোঝাতে হবে সবটাই খারাপ? আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে অবস্থা আরো দিন দিন, দ্য সিচুয়েশন উইল গেটিং সো মাচ, লিটারালি ওয়ার্স্ট পজিশন যাকে বলা হয়। চারিদিকে রোগ, চারিদিকে কিছু। যখন বৃহস্পতি 2022-এ কুম্ভ রাশিতে একদম পার্মানেন্টলি মুভ করবে, তখন কিন্তু আর এতটা ভয় থাকবে না। কখন এই কানেকশনটা ছিন্ন হয়ে গেল। বৃহস্পতি এত দুর্বল হয়ে যাচ্ছে বলে ভাইরাস, কিন্তু শুধু ভাইরাস নয়, এক সময় কিন্তু আরো নানান রকম রোগ আমরা 2021-এ দেখতে পারবো। প্রচুর মানুষ অসুস্থ হবেন। এই যে মার্চ, সরি, হ্যাঁ মার্চ কর্কট রাশিতে প্রবেশ করছে, কর্কট রাশিতে মার্চ প্রবেশ করার ফলে কিন্তু আমাদের যে ইমিউনিটি সিস্টেম, মঙ্গল হচ্ছে আমাদের শরীরের রক্ত কণিকা, আর চন্দ্র হচ্ছে রক্ত রস। এই মঙ্গল যখন কর্কট রাশিতে ঢুকবে তখন আমাদের ভীষণ পরিমাণে ইমিউনিটি পাওয়ার কমতে থাকবে। যাদের অ্যানিমিয়া আছে, যাদের প্রেশারের সমস্যা, তারা প্রচুর পরিমাণে অসুস্থতার মধ্যে পড়বেন। এই জন্য আমি বারবার বলছি, এখনো তো সিচুয়েশন একটু আন্ডার কন্ট্রোলে আছে, একটু যারা ঠিক করে চেক আপ করান না, চেক আপ করান, হার্টের চেক আপ করান, এবং চেক আপ করালেও সৌরভ গাঙ্গুলিও নিজেকে চেক আপ করান, তবু তিনি এত ফিট, তিনি তার দুটো স্টেন হঠাৎ করে বসলো না। আমরা সবাই গ্রহ নক্ষত্রের আন্ডারে রয়েছি, যদি কিছু গন্ডগোল হয় তখন আমাদের কিছুই করার থাকবে না। 2022 সবচেয়ে কনক্লুশন, 2022-এর এপ্রিলের পর থেকে ধীরে ধীরে সিচুয়েশনটা কিছুটা ঠিক হবে। এইবার আমরা আলোচনা করব প্রত্যেকটা রাশি এবং লগ্ন সাপেক্ষে। আপনারা কি রেডি? তাহলে আমি শুরু করি প্রত্যেকটা রাশি এবং লগ্ন নিয়ে। প্রত্যেকটা রাশি এবং লগ্নের উপর কি তার ফল প্রভাব পড়তে চলেছে এবং কোন কোন দিক দিয়ে আমরা সাবধানে থাকবো। একজন কে মাঝখানে বললেন যে গ্রহণ নিয়ে, গ্রহণ নিয়ে আমি আগামীকাল রাশি ফলের সাথে গ্রহণটা নিয়ে আলোচনা করব। এবং যারা আপনারা লাইভটা দেখছেন বা পরে রেকর্ডেড লাইভ দেখবেন, তাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের বেদের মধ্যে, আমাদের আমাদের অনেক পুরাতন শাস্ত্রের মধ্যে যে প্রচন্ড পরিমাণে, হিন্দু কোনো ধর্ম না, হিন্দু একটা লাইফস্টাইল, সনাতন ধর্ম ইজ এ লাইফস্টাইল। সুতরাং এই লাইফস্টাইলটা যদি আমরা ফলো করতে পারি তো আমাদের প্রচন্ড পরিমাণে নিজের জীবনটা আরো উন্নতি হবে, উন্নত থেকে উন্নততর হবে। রেডি? মেষ রাশি, মেষ লগ্নের লোকেদের জন্য স্যাটার্ন বকরি হচ্ছে কোথায়? 10th হাউসে। স্যাটার্ন বকরি হচ্ছে 10th হাউসে। 10th হাউসে স্যাটার্ন বকরি যদি হয় তাহলে কোথায় কোথায় তার দৃষ্টি পড়ছে? স্যাটার্ন দৃষ্টি পড়ছে মেষ রাশি, মেষ লগ্নের লোকেদের জন্য
12th হাউস, এখানে যেই রাশিটা বলা হচ্ছে সেই রাশিটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে চন্দ্র রাশি, অর্থাৎ জন্মকালে আপনি যেখানে চন্দ্র নিয়ে জন্মেছেন সেটাকে বলে চন্দ্র রাশি, এবং এটাই হচ্ছে সনাতন জ্যোতিষের রাশি। সানসাইন দিয়ে কিন্তু রাশি কোনোটা প্রভাব বিস্তার করে না। হ্যাঁ, অবশ্যই আমি আরো কয়েকটা ফল আমি দেশের জন্য বলবো, তখনও বলবো। সেটা হচ্ছে মেষ রাশির লোকেদের কিন্তু 12th হাউস, 4th হাউস, 7th হাউসে এই বকরির ফল, স্যাটার্ন বক্র, বক্র শনি কিন্তু দৃষ্টি দেবেন, এবং তৃতীয় দৃষ্টি দিচ্ছেন 12th হাউসে। ফলে মেষ রাশি, মেষ লগ্নের লোকেদের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু হতে পারে, কোনো ভেহিকল থেকে কোনো প্রবলেম হতে পারে, ইনফ্যাক্ট আপনার প্রচুর পয়সা খরচ হয়ে যেতে পারেন, যতটা না আপনি সাকসেস পাচ্ছেন। লগ্ন রাশির দুটোর প্রতি ফল আসবে, লগ্ন রাশির দুটোর থেকে এক ফল আসবে, ঠিক আছে? আপনার রাশি আপনি জানেন না, তার জন্য আপনাকে কাউন্সিলিং করতে হবে। রাশি জানেন না এরকম মানুষ খুব কমই আছে। 4th হাউসে স্যাটার্নের দৃষ্টি পড়লে নিজের নিজের যে ঘরের যে পরিবেশ সেটা বিঘ্নিত হচ্ছে, নিজের ঘরের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ইনফ্যাক্ট 7th হাউসে যখন দৃষ্টি পড়বে, রিলেশনশিপের দিক থেকে প্রবলেম হতে পারে, লিগাল রিলেশনশিপ থেকে প্রবলেম হতে পারে, দাম্পত্য জীবনে প্রবলেম কিছু নিয়ে আসবে। ইনফ্যাক্ট 11th হাউসে জুপিটার এখনো পর্যন্ত বসে আছে, তাই প্রাপ্তির দিক তো ঠিক আছে, কিন্তু যখন বৃহস্পতি ব্যাক করে আসবে, আবার বকরি হয়ে ফিরে আসবেন 10th হাউসে, তখন কর্মস্থানে কিছু চাপ সৃষ্টি হতে পারে, সেই চাপটা ফেস করা একটু অসুবিধাজনক হবে। তাই যাদের হরোস্কোপে জন্মকালীন ভালো জায়গাতে রয়েছে জুপিটার বা স্যাটার্ন, তাদের কিন্তু এই ফলটা অতটা পাবেন, এবং যারা প্রোটেকশন নেওয়া আছে তারা কিন্তু এত রকম প্রবলেমে পড়বেন না। প্রোটেকশনের বিশাল গুরুত্ব, যাদের ঠিক করে হরোস্কোপ রেমেডিস করা থাকে তারা বহু ক্ষেত্রে তাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায়, তারা সেই এনার্জিটা চকড হয়ে, যে চকড এনার্জিটা তাদেরকে অসুবিধা করছিল, যারা যে প্রবলেম করছে যাদের শরীরের মধ্যে, যেমন আমরা রোগ হলে আমরা ওষুধ খাই, ওষুধ খেলে কি আস্তে আস্তে রিকভারি হয় না, সেরকম হরোস্কোপেরও একটা ওষুধ থাকে। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে হচ্ছে 9th হাউসে স্যাটার্ন বকরি হচ্ছে এবং 10th হাউসে বৃহস্পতি বসে আছে, ফলে এবং 9th হাউসে বকরি স্যাটার্ন 11th হাউস, 3rd হাউস এবং 6th হাউসকে ডিস্টার্ব করছে বা দৃষ্টি দিচ্ছে, বক্র দৃষ্টি দিয়ে দেখছে 11th হাউসকে। ফলে বৃষ রাশি, বৃষ লগ্নের লোকেদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা খারাপ নয়, ভালোই। কিন্তু বক্র শনি যদি আপনার জন্মকালীন স্যাটার্ন বকরি থাকে এবং আপনার হরোস্কোপের উপর ডিপেন্ড করে ফলটা অবশ্যই তারতম্য হবে, সব বৃষ রাশি বৃষ লগ্নের ভালো যাবে না। কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের লোকেরা এই সময় নিজের আত্মীয় স্বজনের নানান রকম রূপ আপনি দেখতে পারবেন। ছোট ভাই বোন বা ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে। প্রাপ্তি স্থানকে, প্রাপ্তি বলতে নট মেটেরিয়ালিস্টিক প্রাপ্তি, অনেক সময় মানসিক প্রাপ্তির দিকটাও কোনো রকম ডিস্টারবেন্স হতে পারে। কর্মস্থান যথেষ্ট ভালো যাবে, নতুন কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন, ঠিক আছে? মিথুন রাশির লোকেদের, মিথুন রাশি মিথুন লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্নের লোকেদের কিন্তু 8th হাউসে স্যাটার্ন বকরি হচ্ছে। 8th হাউসের স্যাটার্ন, বকরি স্যাটার্ন দৃষ্টি দিচ্ছে তৃতীয় ভাবে, দশম ভাবে এবং দৃষ্টি দিচ্ছে 5th হাউসে। এই বকরি স্যাটার্ন কিন্তু যথেষ্ট পরিমাণে আহ, যথেষ্ট পরিমাণে আমাদের শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট ফেলবে, মিথুন রাশির মিথুন লগ্নের লোকেদের শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলবে এবং প্রচন্ড কমপ্লিকেশন সৃষ্টি হবে। যাদের হরোস্কোপে স্যাটার্নের প্রতিকার করা নেই, মিথুন রাশি মিথুন লগ্ন বা আমরা রাশি লগ্ন দুটোকেই মানতে হবে, দুটোই মানতে হবে। বেশি প্রভাব রাশির থেকে পড়বে, লগ্নর থেকে কম পড়বে, যেহেতু এটা খুব শর্ট ট্রানজিট। কিন্তু যেহেতু বড় গ্রহ লগ্নকেও অনেক সময় এফেক্ট করে, তাই জন্য আমি আজকে দুটোই বলছি, তৃতীয় দশম পঞ্চম। ফলে এদের পড়াশোনার প্রতি একটা ল্যাথার্জি অ্যাটিটিউড তৈরি হবে মিথুন রাশি মিথুন লগ্নের বাচ্চাদের জন্য। বাচ্চা কেন, বড়রাও পড়ার সম্পর্কে একটা এদের একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হবে যে এই পড়াশোনা করে কি হবে, পরীক্ষাই তো হচ্ছে না, বা এরপর কি হবে জানি না। এই মনোভাবটা আমাদের মোটামুটি সবার মধ্যেই রয়েছে। মিথুন রাশি মিথুন লগ্নের বেশি নেগেটিভ অ্যাটিটিউড থাকবে। বাবার হঠাৎ করে কোনো রকম ক্ষতি হতে পারে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কিন্তু কর্মস্থানে কোনো সুযোগ আসতে পারে, এদের পার্টনারের কোনো লাভ হতে পারে এবং সন্তান স্থান যথেষ্ট ডিস্টার্বড হচ্ছে। যাদের সন্তান হয়নি তাদের আবার সন্তান হওয়ার যোগও তৈরি হচ্ছে। এটা দেখতে হবে আপনি জন্মকালীন স্যাটার্নটাকে কত ভালো পজিশনে নিয়ে জন্মেছেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে কর্কট রাশি, কর্কট রাশি কর্কট লগ্নের লোকেদের জন্য 7th হাউসে স্যাটার্ন বকরি হচ্ছে এবং 7th হাউসে স্যাটার্ন কিন্তু 8th এবং 8th হাউসে জুপিটার নিয়েছেন। 7th হাউসে বসে থাকা স্যাটার্ন তৃতীয় দৃষ্টি দিচ্ছে নবম ভাবে, সপ্তম দৃষ্টি দিচ্ছে হচ্ছে আপনার রাশি বা লগ্নের ওপরে এবং দশম দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাবের ওপর। ফলে
কর্কট রাশি কর্কট লগ্নের লোকেদের জন্য কিন্তু বাবার দিকটা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। বাবা আহ, মানে বাবা একটু উইক ফিল করতে পারেন এবং আপনি পার্টনারের নানান রকম রূপ দেখতে পারবেন। এবং যাদের জন্মকালীন হরোস্কোপে জুপিটার ভালো জায়গায় আছে, তাদের পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচন্ড পরিমাণে হতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের বড় সন্তান ছোট সন্তান দুজনের সম্পর্কেই খুব কেয়ারফুল থাকা দরকার। যাদের একটি সন্তান, সন্তানকে নিয়ে কোনো একটা সন্তানের কোনো রকম বিপদ বা অসুস্থতা আসতে পারে। মোদ্দা কথা, কর্কট রাশি কর্কট লগ্নের লোকেদের কিন্তু আষাঢ় শ্রাবণ মাসটা খুব সাবধান থাকতে হবে। কর্কট রাশিতে যখন অষ্টমে বৃহস্পতি আছে, এখন টাইমটা একটু অবস্টাকল পূর্ণ, কিন্তু বৃহস্পতি যখন সরে সেপ্টেম্বর মাসে মকর রাশিতে ব্যাক করে চলে আসবে, তখন সপ্তম ভাবে বৃহস্পতি আর শনি যখন আবার নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করবে, ওই সময় আপনার পার্টনার কোনো ভালো সুখবর পেতে পারে বা তার তরফ থেকে আপনার কোনো লাভ হতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য এই ট্রানজিটটা 6 হাউসে স্যাটার্ন বকরি হচ্ছে এবং 7 হাউসে বৃহস্পতি বসে আছে। 6 হাউসে বসে থাকা স্যাটার্ন তৃতীয় ষষ্ঠ অষ্টম ভাবকে দৃষ্টি দিচ্ছে। তৃতীয় ষষ্ঠ এবং অষ্টম ভাবকে দৃষ্টি দিচ্ছে, ফলে এই সময়টা কিন্তু যারা ইন্স্যুরেন্সের থেকে আপনার কোনো লাভ নির্দেশ করছে বা কোনো মৃত মানুষের সম্পত্তি আপনি পেতে পারেন বা অন্যের ক্ষতির মাধ্যমে লাভ। সিংহ রাশি সিংহ লগ্নদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে। হঠাৎ করে স্ট্রোক হওয়ার চান্সও একদমই উড়িয়ে দেওয়া যায় না। বাবা শরীর স্বাস্থ্য নিয়ে খুব কেয়ারফুল থাকুন। এটা ওভারঅল এমন একটা ট্রানজিট যেটা আপনার কর্মস্থানকে বাদ দিয়ে যে কোনো কিছুকে হ্যাম্পার করছে। যদি জন্মকালীন ভেনাস ভালো জায়গায় থাকে তো কর্মস্থান না থাকে, তাহলে কিন্তু কর্মস্থানেও ডিস্টারবেন্স আসতে পারে। নেক্সট হচ্ছে আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য কিন্তু নিজের শরীর স্বাস্থ্য যেমন খেয়াল রাখবেন, আপনার বাবা দাদু দিদা এরা ঠাকুমা এদের মধ্যেও কিন্তু কেউ কোনো রকম ভাবে অসুস্থ হতে পারেন। কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্নদের জন্য মোটেই ভালো ট্রানজিট নয়। বৃহস্পতি ষষ্ঠভাবে আসছে, ষষ্ঠভাবে বকরি হচ্ছে। কর্মস্থানে কোনো বস বা কোনো সাবঅর্ডিনেট আপনাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে যেতে পারে। আপনার অবস্থা বুঝবে না, আপনাকে কন্টিনিউয়াসলি প্রেশার ক্রিয়েট করতে পারে যে এটা করো ওটা করো, নাহলে তোমার অসুবিধা, অর্থাৎ প্রেশার ক্রিয়েট করা যাকে বলে। পঞ্চমে ষষ্ঠভাবে বৃহস্পতি বসে আছে, কিন্তু পঞ্চমে শনি বসে থাকাতে পঞ্চম ভাব বকরি হচ্ছে। ফলে কোনো অসুস্থতা যদি হয়, রিকভারি করতে একটু সময় লাগবে। উচ্চবিদ্যার দিক থেকে কোনো ল্যাথার্জি হতে পারে বা মনে নেগেটিভ অ্যাটিটিউড আসতে পারে, কিন্তু সেটা মাথায় রাখবেন না। মন শান্ত করে পড়াশোনা করে যান, কারণ শনি বকরি মানে আমাদেরকে রিয়াকশন দেখালে হবে না, আমাদেরকে গুটিয়ে থাকতে হবে। এই সময় সোশ্যালাইজেশন করার সময় না, এই সময় রিয়াক্ট করার সময় না, এই সময় অ্যাক্ট করার সময়। স্যাটার্ন বলে অ্যাক্ট করো, রিয়াকশন আমি তোমাকে পরে দেবো। সুতরাং মানে বলে না যে আইন নিজের হাতে তুলতে নেই, সেরকম সোলার সিস্টেমের যে আইনটা আছে যেটা স্যাটার্ন দেখছে, তিনি হচ্ছে জাজ। জাজকে কখনো বলতে নেই যে এটা কি হবে ওটা হবে, জাজ বুঝে ডিসিশন দেবে। আমাদের শুধু কাজ করে যেতে হবে। যারা লাইভটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো লাইভটা প্লিজ শেয়ার করুন। কন্যা রাশি কন্যা লগ্নের লোকেদের জন্য কিন্তু 11th হাউসে স্যাটার্নের মার্স যখন নিচস্থ হচ্ছে, তাদের কিন্তু কর্মস্থান ডিস্টার্ব হচ্ছে। স্বামী স্ত্রীর রিলেশনশিপের দিক থেকে যথেষ্ট সাবধানতা বা একটু কেয়ারিং অ্যাটিটিউড তৈরি করুন, খুব একটা দূরত্ব যাতে সৃষ্টি না হয়। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা হতে পারে আপনার। কন্যা রাশি কন্যা লগ্নের দুজনকেই বলছি, বাবার কোনো অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হচ্ছে, কেয়ারফুল থাকতে হবে। এই ট্রানজিটটা একটু সেন্সিটিভ। তুলা রাশি তুলা লগ্নের লোকেদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ট্রানজিট, যেটা আপনি ভাবেননি জীবনে সেটা হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, একটা প্রবল অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হচ্ছে, যেই অ্যাক্সিডেন্টে আপনার কোনো অঙ্গহানি, ধরুন পায়ের আঙ্গুল কেটে বাদ দেওয়া, যে চলে যাওয়া পায়ের দিকটা খুব ডিস্টার্ব হচ্ছে। কোনো পুরনো ভেহিকেলস থাকলে তাকে চেঞ্জ করার কোনো প্ল্যান আপনি করতে পারেন, নতুন করে কেনার প্ল্যান করতে পারেন। কোনো বাড়ি বা কোনো মেটেরিয়ালিস্টিক প্রপার্টি অর্থাৎ সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি কেনার প্ল্যান হতে পারে। তবে কাজটা একটু ডিলে হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এই ডিলেটা আপনার জন্যই ভালো হলো। শরীরের দিকে বিশেষভাবে যত্ন রাখুন, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব খারাপ হতে পারে তুলা রাশি তুলা লগ্নের লোকেরা। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজই আটকাবে না। স্যাটার্নের বকরি আপনার বিপদের সম্ভাবনাকে সরিয়ে দিচ্ছে, কিন্তু আপনার একটা টেনশন মনোভাব তৈরি করতে পারে। এই টেনশনটাকে একটু হজম করে যান, কারণ এই ট্রানজিটটা আপনাদের জন্য ভালো। 10th হাউসে মার্সের, কারণ এই টেনশন বা বা আপনি যদি বাড়িতে এসে আপনার নিজের প্রবলেম শেয়ার করেন, কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম বা কিছু, সেটা আপনার পার্টনারকে বা আপনার মাকে বা আপনার বাবাকে ডিস্টার্ব করতে পারে, কারণ 10th হাউসে মার্স বসে আছে এবং নবমপতিও কিছুদিন পর বকরি হবে, ফলে বাবার দিকটা বেশ সেন্সিটিভ দেখাচ্ছে। নেক্সট হচ্ছে তুলা লগ্নের দিকে একটু বলে দিই, তুলা লগ্নের কিন্তু এই ট্রানজিটটা 4th হাউসে হচ্ছে।
স্যাটার্নটা বকরি হচ্ছে 4th হাউসে, দৃষ্টি পড়ছে ষষ্ঠ এবং দশম স্থানে। ষষ্ঠ, দশম এবং লগ্ন ভাবে তুলা রাশির ক্ষেত্রে, তুলা লগ্নের লোকেদের ক্ষেত্রে দৃষ্টি পড়ছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নদের জন্য, বৃশ্চিক রাশিতেই কিন্তু গ্রহণটা হবে আগামীকালকে, সেটা নিয়ে তো আমি বলবোই। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নদের জন্য এই গ্রহণটা হচ্ছে তৃতীয় ভাবে, তৃতীয় ভাবে, সরি গ্রহণ বলছি, তৃতীয় ভাবে শনি বক্রত্ব লাভ করছেন এবং বক্র তৃতীয় শনি দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে, দৃষ্টি দিচ্ছে নবম ভাবে এবং দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ভাবে। ফলে এই সময় ট্রাভেলিং এর একটা সম্ভাবনা তৈরি করছে। আপনি এই পরিস্থিতিতেও আপনাকে কোনো বাইরে গিয়ে কাজ করতে হতে পারে, বা বাইরের প্রচুর সূত্র হবে যে আপনার কাছে বাইরের লোকেরা আসবে। কোনো অপারেশনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের কোনো একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এই সময় পেতে পারেন আপনারা, কিন্তু এই টাইমটাতে বিশাল কিছু এক্সপেক্ট করে লাভ নেই। কারণ কি, এমন কোনো অ্যাচিভমেন্ট যেটা আপনার চিরকালের জন্য, ধরুন কেউ মা হলেন বা কেউ ধরুন কেউ বাড়ি কিনলেন, এইগুলো কিছু এখন মনে হতে পারে এটা বাড়ি কিনতে গেলে আমার এত টাকা খরচ হয়ে গেল, ঠিক আছে, তো এইগুলো ভাবলে হবে না, এগুলো তো প্রোডাক্টিভ খরচ, এগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নদের জন্য কিন্তু পড়াশোনা খুব মন দিয়ে করতে হবে। আপনার মধ্যে আরো জেনা, আরো জানা, আরো মানে কি বলবো, আরো মনে হবে আমি আরো পড়ি, আরো জানি, আরো লিখি। আপনি একটা জ্ঞানের কুণ্ডে পরিণত হবেন এবং প্রচুর পরিমাণে ভালো কাজে পয়সা খরচ হতে পারে বা খারাপ কাজেও পয়সা খরচ হতে পারে, সেটা আপনার হরোস্কোপের উপর নির্ভর করছে। আপনার ভাগ্যে একটা কিছু পরিবর্তন হবে, যেই পরিবর্তনটা আপনাকে একটা আলাদা উচ্চতায় নিয়ে যাবে। তবে অনুরাধা নক্ষত্রদের জন্য এই ট্রানজিটটা একটু সেন্সিটিভ, বিশাখাদের ক্ষেত্রে ভালো, জ্যেষ্ঠাদের ক্ষেত্রে ভালো, কারণ অনুরাধা নক্ষত্রের লর্ডই তো স্যাটার্ন। যখন চন্দ্রের যে নক্ষত্রপতি সে যদি বকরি হয়ে যায় তাহলে কিন্তু একটু অসুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি করে, ঠিক আছে। অসুবিধা বলতে একটু মোনোটোনাস পরিস্থিতি, একটা বিরক্তিকর পরিস্থিতি, যেটা খুব সহজেই কাটিয়ে উঠবেন। আর সবসময় ভাববেন আমি অনেক ভালো আছি। যারা রাস্তায় খেটে খাওয়া মানুষগুলো, তারা খুব খারাপ আছে, আমাদের ডেলি খাওয়ার তো চিন্তা করতে হচ্ছে না, বাচ্চারা পড়াশোনা করতে পারছে। আচ্ছা, ধনু রাশি ধনু লগ্নের মানুষদের জন্য এই ট্রানজিটটা হচ্ছে টু সেকেন্ড হাউসে, সেকেন্ড হাউসে স্যাটার্ন বকরি হচ্ছে এবং থার্ড হাউসে জুপিটার অলরেডি বসে আছে, কিছুদিন পর আবার জুপিটার ব্যাক করে চলে আসবে। দ্বিতীয় বসে থাকা বকরি শনি দৃষ্টি দিচ্ছে চতুর্থ অষ্টম একাদশে, ফলে মা, শিক্ষা, অর্থ, প্রপার্টি এই জায়গাগুলোকে ডিস্টার্ব করছে। মায়ের তরফ থেকে আপনি কোনো রকম দুঃখ পেতে পারেন বা আপনার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যেতে পারেন। ধনুরাশি ধনুলগ্নের লোকেদের নিজেদেরও প্রচন্ড পেইন, শরীরের মধ্যে একটা পেইন থাকবে, সেটা পায়ে হোক, কোমরে হোক, যেখানে খুশি হোক, শারীরিক দিকটা খুব ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। ধনুরাশি ধনুলগ্নের লোকেরা পার্টনারের সাথে একটা মানসিক দূরত্ব ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ আপনি আপনার পার্টনারকে এরকম রূপে আগে দেখেননি, এটা আপনাকে খুব আপসেট করতে পারে যে কেন এরকম হচ্ছে। কিন্তু মনকে একটু বোঝান, এই ট্রানজিটটা যখন কেটে যাবে তখন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। নিজের পার্সোনালিটি বজায় রাখুন। ধনুরাশি ধনুলগ্নের লোকেদের অষ্টম স্থানে নিচস্থ মঙ্গল কোনো সাডেন বিপদকে দেখাচ্ছে। শারীরিক দিকটা, যাদের চেস্টে প্রবলেম আছে, যাদের অ্যানিমিয়ার টেন্ডেন্সি আছে, যাদের থাইরয়েড আছে, তাদের এইগুলোর দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। ঠিক করে ওষুধ খান, চেক আপের মধ্যে থাকুন, এটা জন্মকালীন। এবং ধনুরাশি ধনুলগ্নের লোকেরা যারা লিভারের রোগে ভুগছেন, এই সময়টা বিশেষ করে আষাঢ় এবং শ্রাবণ এই দুটো মাস কিন্তু খুব কেয়ারফুল থাকার সময়। এটা সবাইকার জন্য, শুধু ধনুরাশি ধনুলগ্নের জন্য না, এটা আমাদের সবাইকার জন্য একটা সেন্সিটিভ টাইম। এবার হচ্ছে মকর রাশি মকর লগ্ন, মকর রাশি মকর লগ্নদের লোকেদের জন্য রাশির ওপরে এইটা হচ্ছে এবং বিশেষ করে শ্রবণা নক্ষত্রের এফেক্টটা সব থেকে বেশি পড়বে। থার্ড, সেভেন্থ এবং 10th হাউসে বকরি শনি দৃষ্টি দিচ্ছে। যাদের জন্মকালীন জুপিটার ভালো জায়গাতে আছে এই ট্রানজিটে, যারা ঠিক করে রেমেডিস করা আছে, যারা ঠিকভাবে প্রাণ প্রতিষ্ঠিত রত্ন পড়েছেন, সে বৃহস্পতি হোক, শনি হোক, তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু এত বড় প্রবলেমে পড়বেন না। নাহলে যাদের জন্মকালীন স্যাটার্ন খুব খারাপ পজিশনে আছে বা যাদের স্যাটার্নের ভাইব্রেশনটা, ধরুন আমি কাউকে স্যাটার্নের ভাইব্রেশনটা একটু অসুবিধাজনক বললাম, অসুবিধাজনক পজিশনে আছেন, তারা কিন্তু কোনো দীর্ঘকালীন অসুস্থতার মধ্যে এসে পড়তে পারেন। কারণ স্যাটার্ন মানে হচ্ছে এখন স্যাটার্ন যে পজিশনে বসে আছে, তো এটা একটা বিশাল বড় চেঞ্জেস নির্দেশ করছে। মকর রাশি মকর লগ্ন লোকেদের জন্য কিন্তু মায়ের কোনো, অবশ্যই এই সব কিছুদিন মানে কয়েক মাস আগে এদের মায়ের কোনো ক্ষতির সম্ভাবনা বা মায়ের মৃত্যুর দিকটা দেখা যাচ্ছিল। তবে মকর রাশি মকর লগ্নের লোকেদের জন্য পার্টনারের শরীর স্বাস্থ্যের দিক থেকে সাবধান হতে হবে, নিজের শরীর খেয়াল রাখতে হবে। ছোট কোনো ভাই বোনের দিক থেকে
বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় সপ্তম দশমের যে কম্বিনেশনটা হয়েছে এটা আপনার বিজনেসের দিক থেকে কিন্তু খুব ভালো ফল দেবে। ঠিক কয়েকটা মাস পর থেকে, এখন ভালো ফল পাবেন না, কটা দিন পর থেকে পাবেন। পার্টনারের কোনো রকম লাভ হতে পারে। ছোট ভাই বোনদের বিপদ দেখাচ্ছে, বারবার বলছি, শরীরের দিকটা খুব কেয়ারফুল থাকুন। এই সময় কিছু কিছু ক্যান্সারের নতুন নতুন ক্যান্সারের প্রকোপ বা যেটাকে বলে ম্যালিগনেন্সি, এগুলো কিন্তু খুব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কর্কট রাশি হচ্ছে ক্যান্সার, কর্কট রাশির অধিপতি চন্দ্র সব থেকে বেশি পীড়িত হচ্ছে এই ট্রানজিটে। যেটা বললাম, রোহিণী নক্ষত্রে চন্দ্র বসে আছে, রোহিণী নক্ষত্রে রাহু বসে আছে, এবং যেটা চন্দ্রের নক্ষত্র, এবং মকর রাশিতে শনির বসে আছে শ্রবণা নক্ষত্রে, বকরি হচ্ছেন, এবং সেটাও চন্দ্রের নক্ষত্র। দ্যাট ইজ ডিসব্যালেন্সিং দ্য ইকুইলিব্রিয়াম অফ মুন ইন আওয়ার হরোস্কোপ। মুন মানে হচ্ছে আমাদের শরীরের যে বেসিক সিস্টেম, জলের ওপরই তো আমরা দাঁড়িয়ে আছি, তাই না? তো সেকেন্ড হাউসে জুপিটার কিন্তু অনেকটা ব্যালেন্স করবে আর্থিক জায়গাটাকে। আর্থিক দিক থেকে কোনো চিন্তা নেই। যাদের ঠিকঠাকভাবে প্রোটেকশন না হয় তারা খুব বেশি ভয় পাবেন না। অনেকে বলছেন মকর রাশিতে শনি বকরি, তাতে কোনো ব্যাপার না, সব কাজ খুব আনপ্ল্যান্ড হবে, সব কিছু যে প্ল্যান মাফিক হবে তা কিছু নয়। তবে মকর রাশি মকর লগ্নের মানুষরা কিন্তু পার্টনারের নতুন নতুন রূপ দেখতে পারবেন। এবং আপনি যদি এটা, এবং আপনাকে শনি বলবে বা তুমি ডিসিশন নাও, তোমাকে অনেক কিছু চোখের সামনে দেখিয়ে দেবে। তুমি যদি এখনো ডিসিশন না নাও, নিজের বুদ্ধিকে সরিয়ে রাখো, তাহলে তোমার তোমার পরবর্তীকালে ভুগতে হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্য 12th হাউসে স্যাটার্ন বসছে, বেশ চাপ সৃষ্টি করছে, এবং লগ্নে বৃহস্পতি বসে আছে, আপনাকে খারাপের মধ্যে দিয়েই ভালো করার চেষ্টা করছে। কিন্তু 12th হাউসে যখন বৃহস্পতি ব্যাক করে আসবে, অর্থাৎ 12ই জুনের পর থেকে কিন্তু সমস্ত ভালো সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ওপর থেকে। এদের কিন্তু বিশেষ করে যাদের শতভিষা নক্ষত্র, কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র, এদের কিন্তু প্রবলেমের শেষ থাকবে না এই সময়টা। এই ভালো কিছু কথা শোনাতে পারছি না, কারণ আমি কিছু ক্রিয়েট করি না, আমি জাস্ট আপনাদের স্টেটমেন্ট দিচ্ছি যা হতে চলেছে। 12th হাউসে স্যাটার্ন আপনাকে অনেক কিছু দেখাবে এখন। তবে যদি আপনার মানে দশা অন্তর্দশা ভালো থাকে, তাহলে কিন্তু হঠাৎ করে ভালো কিছু পেয়েও যেতে পারেন। কিন্তু আপনি এখন জীবনের সব থেকে টাফেস্ট একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন। অনেক মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আপনি খুব আপসেট হয়ে যাবেন, এবং যদি এই আপসেট অবস্থাটাকে আপনি হ্যান্ডেল করতে না পারেন, তাহলে পরবর্তীকালে বিশাল বড় প্রবলেমে পড়বেন। কারণ এই প্রবলেম থেকে কেউ কাউকে বার করে দিতে পারে না, প্রবলেমের থেকে জুঝতে কিন্তু নিজেকে হবে। যেহেতু ষষ্ঠভাবে মার্স নিচস্থ হচ্ছে, নিচস্থ হলেও কিন্তু এই সময়টা আপনাকে কর্মের দিক থেকে কোনো ভালো ফল দিতে পারে। যারা হসপিটাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছে, আহ, যারা আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো একটা টাইম কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্য। তবে আহ, পরিবারের কোনো লোক, সেটা বয়োজ্যেষ্ঠ লোক, আপনাকে কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে পারে বা প্রবলেমে ফেলতে পারে, বা তারা অসুস্থ হতে পারেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের লোকেরা যারা যারা এই সময় দু নৌকায় পা দিয়ে চলবেন, দু নৌকায় পা দিয়ে যেটা অনেকেই চলেন, মানে ধরুন আপনি একেও ওই কথা বলছেন আবার ওকেও ওই কথা বলছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ প্রবলেমেটিক টাইম এই সময়টা। কারণ শনি সব থেকে এই জিনিসটা কিন্তু, শনি মানে স্ট্রেট কাট, আপনি কতটা স্বচ্ছ আপনার হৃদয়ের কাছে, ঈশ্বরের কাছে, সেটা স্যাটার্ন শুধুমাত্র বিচার করে। আপনি মুখে কিছু বলুন, কিন্তু ভেতরে যদি অন্যায় করেন, তাহলে তার ফল আপনাকে পেতে হবে। কারণ রাশির দ্বাদশে, দ্বাদশ মানে কিন্তু ব্যয়, ব্যয় মানে কিসের ব্যয়? এনার্জির ব্যয়, শুভ ফলের ব্যয়, পজিটিভিটির ব্যয়। হুম। মীন রাশি, মীন রাশির লোকেরা, আচ্ছা এবার প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, দিদি আমার তো শতভিষা নক্ষত্র, আমার তো সিংহ রাশি সিংহ লগ্ন। হোয়াটসঅ্যাপে কিন্তু কেউ কোনো রকম অ্যান্সার পাবেন না। হোয়াটসঅ্যাপ শুধুমাত্র কাউন্সিলিংয়ের জন্য, যারা কাউন্সিলিং বুক করতে চান তাদের জন্য, যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তাদের জন্য, রেমেডিস নিচ্ছেন তাদের জন্য। কোনো রকম, অনেকে আছেন দিদি লাইভ দেখে এটা বুঝতে পারছি না কোন দিকে এটা রাখবো কোন দিকে ওটা রাখবো, তারা লাইভ দেখার ধৈর্য নেই, তাদের কোনো রকম অ্যান্সার, আমি কোনো রকম অ্যান্সার এগুলোর ক্ষেত্রে দেবো না, ঠিক আছে, দেওয়া সম্ভব নয়। নেক্সট হচ্ছে মীন রাশি মীন লগ্ন, মীন রাশি মীন লগ্নদের জন্য কিন্তু কোনো কিছুই যেন ভালো লাগবে না। হ্যাঁ, মীন রাশি মীন লগ্নের লোকেদের জন্য কোনো কিছু যেন ভালো লাগছে না, কিছুই যেন একটা কোনো কিছু ঠিক হচ্ছে না। এই টাইমটা যথেষ্ট আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনি অনেক কিছু নিজে রিয়েলাইজ করতে পারবেন, এবং এমন একটা প্রতিশোধমূলক অ্যাটিটিউড মনের মধ্যে তৈরি হবে যে মনে হবে যে কাউকে পিঞ্চ করলে আপনার ভালো লাগছে, বা সবসময় অপোজ করা, মানে মানুষকে একটু আক্রমণ করে কথা বলা, মানুষকে একটু মানে আপনি নিজের ওপর এতটা আপসেট যে অন্যের ওপর সেটা দেখানোর চেষ্টা করছেন, এটা করবেন না।
না হলে প্রবলেম হতে পারে পরবর্তীকালে। মীন রাশি মীন লগ্নের কোনো বড় দিদি বা বড় দাদা হঠাৎ করে অসুস্থ হতে পারেন এবং তার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স রয়েছে। মায়ের দিকটা যথেষ্ট সেন্সিটিভ, বাবার দিকটাও যথেষ্ট সেন্সিটিভ, বাট মায়ের দিকটা, মায়ের সাথে প্রচন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মীন রাশির লোকেরা কিন্তু মায়ের দিকটা বিশেষ করে যত্ন নিন। পঞ্চম ভাবে নিচস্থ মার্স আপনার সন্তানকে অসুস্থ করতে পারে, কিন্তু সেটা আবার খুব সাময়িক, সেটা ঠিক হয়ে যাবে। মীন রাশি মীন লগ্নের মানুষদের জন্য পঞ্চমে মঙ্গল কিন্তু, যারা নতুন কনসেপ্ট করেছেন তাদের খুব সাবধানে থাকতে হবে, এই সময় মিসক্যারেজ হওয়ার একটা প্রবণতা তৈরি করবে। বাট 11th হাউসে স্যাটার্ন বসে আছে, যা শিক্ষা আপনি পাবেন সেটা আপনার সারা জীবনের অ্যাসেট হয়ে যাবে। মকর রাশিদের জন্য 9th হাউসে বসে থাকা কেতু আপনার বাবার কোনো রকম ইনফেকশাস ডিজিজ বা কোনো রকম এমন কিছু সৃষ্টি করতে পারে যেটা থেকে ইনফেকশন হলো, সেটা আপনার শরীরের মধ্যেও সেই ইনফেকশনটা ক্রিয়েট হতে পারে। লাংসের ব্যাপারটা খুব কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? বাকি এমনি ওভারঅল ঠিকই আছে। আমাকে কিন্তু কেউ কল করবেন না, যারা কল করছেন ফোন করুন হচ্ছে এনকোয়ারি নাম্বারে। ফার্স্টেই বলা হয়ে গেছে মেষ রাশি মেষ লগ্ন রেকর্ডেড লাইভ দেখবেন। মীন রাশির লোকেদের একটা বিশেষ কথা বলবো, এই ট্রানজিটটা কিন্তু যেহেতু 11th হাউসে স্যাটার্ন হচ্ছে, এই সময় প্রচুর বিবাহ যোগ সৃষ্টি হয়েছে মীন রাশি মীন লগ্নের লোকেদের জন্য। এই সময় প্রচুর বিবাহ যোগ এমনিতেও সৃষ্টি হয়েছে, যেই বিবাহ যোগটা বিবাহটা হবে হয়তো 2022-এ গিয়ে, কিন্তু প্রচুর কমিউনিকেশন এই সময় সৃষ্টি হবে। একটু ভালো করে চিন্তা করে দেখুন, এই যে বছরটা আমরা কাটাচ্ছি 2020 থেকে বেসিক্যালি 2021-এ, এই যে বছরটা, এই বছরটা তো আমরা অনেকটা স্পেস পেয়েছি, যেই কাজগুলো আমাদের এতদিন করে হয়ে ওঠেনি, সেই কাজগুলো আমরা বাড়িতে বসে আমরা কতটা টাইম পাচ্ছি, বাইরে যেতে হয় না, একটু একটু বই পড়া, একটু নিজের সাথে নিজেকে থাকা, একটু স্কিন চর্চা করা, একটু যোগা করা, প্রচুর সময়। আমার তো দিনে 24 ঘন্টাকে এত কম লাগে, কি বলবো, মনে হয় যেন সময় কিভাবে পেরিয়ে চলে যাচ্ছে, কত কিছু জানা হলো না। একবার নিজেকে গা ভাসিয়ে দিন, দেখবেন একদম বোরিং লাগবে না। ভাবুন যে এই টাইমটা এটা খারাপ, তো আমি নিজেকে এইভাবে নিজেকে একটুখানি ডাইভার্ট করি, হ্যাঁ, এইটা পড়াশোনা করি, এইটা শিখি, আরো নিজের বিজনেসটাকে আরো বেশি এক্সপ্লোর করি, ডেফিনেটলি ভালো হবে। এমন না পরিস্থিতি আপনার জন্য খারাপ, ঠিক আছে? এমন না যে পরিস্থিতি অমুক আমার বরের খারাপ, আমার বউয়ের খারাপ, আমার বাচ্চার খারাপ, অনেকেরই খারাপ, ঠিক আছে? যেটা দেশের ক্ষেত্রে ভালো কথা বলছি, শনি তো ভালো পজিশনেই রয়েছে, শনি তো সব থেকে ভালো পজিশনেই রয়েছে, এটা কোথায় খারাপ পজিশন? আমি এতক্ষণ ধরে কি এটাই বোঝালাম আপনাদের? তাহলে অনেকেই বুঝতে পারেননি। যাই হোক, স্যাটার্ন এর যে প্রভাবটা দেশের ওপর, এই সময় কিন্তু এটা সুনামি হওয়ার ইয়াস, তো যে ঝড়টা সেটা তো অবভিয়াসলি এফেক্ট ফেলবেই, আমাদের রাজ্যের উপর ফেলবেই, কিন্তু আরেকটা বড় সড়ো কোনো ঝড় বা বড় কোনো মানে জল জাতীয় ঘটনা ঘটবে, সুনামি টাইপ যেটা বলা হয়েছে। সুনামি টাইপ বলছি কেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে বড় কোনো মানে বায়ুমণ্ডলে বিশাল একটা পরিবর্তন এই সময় ঘটে। তো এই দিকটা একটু সেন্সিটিভিটি সৃষ্টি হয়েছে, এবং এই সময় আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে শেয়ার বাজার কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে। শেয়ারে বেশি করে, বিশেষ করে গোল্ডের থেকে রূপোতে বেশি করে ইনভেস্ট করুন, সোনার দাম আরো বেশি বাড়বে। হুম। তো এবার আপনাদের প্রচুর কোয়েশ্চেন ছিল, 10 মিনিট আমি আছি, ফটাফট 10 মিনিটে যতক্ষণ কোয়েশ্চেন করা যায়। একদম ডক্টর প্রচুর কাজ করছেন। দিদি, যারা মহাদশাতে আছে তারা কি এত খারাপ ফল পাবে শতভিষা নক্ষত্রে? শনির মহাদশা চললে তো অবশ্যই শনির প্রভাবটা অনেকটা বেশি পড়বে। মীন রাশি কি সাড়ে সাথে শুরু হয়ে গেছে? না, সেটা আপনার হরস্কোপের উপর ডিপেন্ড করবে, শুধু মীন রাশি হলে হয় না। সাউন্ড কমে যাচ্ছে, আচ্ছা। আচ্ছা, নেক্সট, প্রত্যেকের হরোস্কোপ আলাদা, শুধু রাশি নয়। আজকে যারা যারা জন্মগ্রহণ করেছেন তাদের সবাই, কে শেপ ইকোনমি বললে না দিদি, এরকম কেন হয়? বড় লোকরা বড় লোক হতেই থাকে, যে দুঃখ শুধু গরিবদের কিছু করার নেই, এটা তো সোশ্যাল ইকোনমিক পদ্ধতি, এটা তো বলে কোনো লাভ নেই। আর যারা বলেন যে গরিব মানুষকে শোষণ করে বড় লোকরা বড় লোক হয়েছে, এটা সম্পূর্ণ ভুল কথা, আমি মানি না। প্রচুর গরিব মানুষকে আমি দেখেছি যাদের কাজ দিলেও কাজ করতে চান না, তারা খুব ল্যাথার্জেটিক হয়। কোনো মানুষ জন্মেছেন গরিব হয়ে, এটা তার ভাগ্য, কিন্তু কেউ মানে মরছেন যখন, মৃত্যু হচ্ছে, সে গরিব হয়ে মরছেন, সেটা কিন্তু তার কর্ম, কিছু না কিছু মানুষ করতেই পারে। এনকোয়ারি নাম্বারে কল করলে লাগছে না কেন? এনকোয়ারি নাম্বারে কি দরকার? এনকোয়ারি নাম্বারে সারা দিন প্রচুর ফোন আসে,
অনেকে আজকে বাস্তুর রেমেডিস নিয়ে ফোন করছেন, বাস্তু রেমেডিসটা কি করবেন, কিভাবে সেটা সেট হবে সেটা আপনাদের এনকোয়ারি নাম্বার থেকে বলে দেওয়া হবে, আপনারা অর্ডার দিয়ে রাখতে পারেন। আর 2021-এর এর আরেকটা সিস্টেম আমি একটা বলে দিই, 2021-এর জুন মাসের আগে কোনো রকম স্টোন কিন্তু, এখন তো লকডাউন রয়েছে, কুরিয়ার হচ্ছে না। যারা হ্যান্ড টু হ্যান্ড আগরপাড়া থেকে এসে নিয়ে যেতে পারছেন তারা ভালো, কিন্তু প্রচুর মানুষ কুরিয়ারের জন্য আমি তাদেরকে একটা ফেসিলিটি সবাইকে দিয়েছি এটা, যেহেতু মে মাসে কোনো রকম কুরিয়ার হচ্ছে না এখন, আপনারা কিছুটা পেমেন্ট মেতে করে জুন মাসে কিছুটা পেমেন্ট ক্লিয়ার করে জিনিসটা নিতে পারেন জুন মাসের 10 তারিখের মধ্যে। কারণ এখন টাকাটা পুরোটা একবারে দিয়ে ইনভেস্ট করবেন না, কারণ আপনি তো এখন জিনিসটা পাচ্ছেন না, এটা সবাইকার জন্য আমি এইটুকু ফেসিলিটি দিতে রাজি, কারণ এই সময় পরিস্থিতি খুব খারাপ। আর দ্বিতীয় কথা হচ্ছে, রত্ন পড়লে কি হয়, একজন কোয়েশ্চেন করেছিলেন রত্ন পড়লে কি হয়, কুণ্ডলী মেডিটেশনের দিন বলবো। রত্ন পড়লে যদি কোনো কাজ না হতো তাহলে রত্নের এত দাম হয় না। ঝুমা তোমার ভালোই আছে মনে হয়, ঠিক মনে নেই। ধনুরাশির সাড়ে সাথে দেরি আছে, 2022-এ শেষ হবে। আমার ভেনাস জুপিটার চলছে, এতে কিছু এফেক্ট হবে? সেটা আপনার হরোস্কোপ না দেখে বলা যাবে না, প্রত্যেকটা হরোস্কোপ আলাদা। জন্মকালীন স্যাটার্ন মূল ত্রিকোণে থাকলে কেমন ফল হবে? খুব ভালো ফল দেবে। 9th হাউসে বকরি শনি কি বাজে সেটা আপনার হরোস্কোপ দেখতে হবে। ইয়াস ঝড়ের প্রভাব বেশ ভালো রকমই পড়বে, কিন্তু আমার মনে হয় না সেটা খুব ভয়ঙ্কর হবে। এই এই পুরো যেমন আমফানে পুরো শহরটা তোলপাড় হয়েছিল, সেটা খুব বড় এফেক্ট, যদি যেটা উপকূলবর্তী এলাকাকে মনে হয় বেশি পরিমাণে ডিস্টার্ব করবে। কালো সোজে রেমেডিস করা যায় না? আপনার কালো সোজ হলে আপনি কি ওষুধ খান না? রেমেডিস মানে এটাকে ভগবানের সাথে গোলাবেন না, এটা সম্পূর্ণ একটা পদ্ধতি, এটা সায়েন্টিফিক পদ্ধতি। উত্তর ফাল্গুনি নক্ষত্র নিয়ে কোনো কথা আমি বলিনি, শুধুমাত্র এটা নিয়ে। সাথী লেখা চন্দ্র 9th হাউসে বকরি শনি বললাম, ওয়েস্ট বেঙ্গলের উপরে বললাম যেটা। ঠাকুর ঘরে কি রক সল্ট দিয়ে মুছবো? তবে ঘর মোছাতে সব জায়গায় ইউজ করতে পারেন রক সল্ট। তুলা লগ্ন উত্তরাষাঢ়া নক্ষত্র, অঙ্গহানি সাবধান করণীয়, তাহলে চিন্তা কি আছে? না, উত্তরাষাঢ়া নক্ষত্র মোটামুটি ভালোই। সাপ কি শতবিশা নক্ষত্র, কিভাবে সাবধান হবো? সাড়ে সাথে চলছে, কিভাবে সাবধান হবে আপনি জানেন না, এটা তো আমি কিছু বলতে পারবো না যে কিভাবে হবেন। দেখুন, অ্যাস্ট্রোলজারের কাজ আপনাকে এইটা বলা না যে কি মানে এই আজকে এটা হবে। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে এটা একটা, যেমন এই যে বলছে যে ইয়াস আসছে, একটা হচ্ছে কখন ঝড়টা স্টার্ট হবে, কোন দিন হবে, কত মিলিমিটার বৃষ্টি পড়বে, কোনোদিন কোনো আবহাওয়াবিদরা বলতে পেরেছেন? যারা সায়েন্স সায়েন্স করে লাফান, আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট, আমি একটা জিনিস বলছি, যাদের নলেজ খুব হাফ তারা এই সমস্ত কথা বলেন। সায়েন্স নিয়ে যে বলছেন, সায়েন্স কি এখনো সফল হয়েছে করোনার জিনিস আবিষ্কার করতে? এত সহজ না। যারা ভাবছেন যে সবকিছু ঠিক হয়ে গেছে, ভ্যাকসিন নিয়েছেন, তারা দেখবেন এরপর শুনতে পারবেন ভ্যাকসিনের একটা আলাদা ডোজ বেরিয়েছে, এই ভ্যাকসিন নিয়েও কিছু আবার ভ্যাকসিন নিতে হবে। অনেকে দরিদ্র, একদম ঠিক বলেছো, প্রচুর মানুষ আছেন যারা গরিব জিনিসটা দেখে, গরিব মানুষরা বলেন যে বড় লোকরা আমাদের টাকা চুষে বড় লোক হচ্ছেন, গরিব মানুষরা তো কি সেই যোগ্যতাটা অর্জন করেছেন, পড়াশোনা করেছেন? তারা করেই না, ছোটবেলাতে পড়াশোনা করেন না, তারা যেভাবে মানুষ হন না, তারা কিভাবে একটা জিনিস বিলং করতে গেলে তো সেই জিনিসটাকে যোগ্যতা লাগে, এমনি এমনি কিছু হয় না। এটা নিয়ে অনেকদিন আগেই বলেছি পুনাম, আপনি রীতিমতো আমার ফলো করেন না। গৃহিণী লাইভে বললে উনি বকরি হবেন, গুহরাজকে নিয়ে বকরি হবে, সেটা যে তুমি বলছো যে কথাগুলো স্যাটার্ন শুনছেন আমাদের মতন বোকা কোয়েশ্চেন তবুও দিল। স্যাটার্ন তো আমাদের মধ্যেই রয়েছে, এখানে স্যাটার্ন বসে আছে। বাচ্চাদের কিভাবে প্রোটেক্ট করা যেতে পারে? নর্মাল যেরকম আমাদের সমাজে এখন প্রোটেকশনের সমস্যা চলছে সেরকম প্রোটেকশন দেবেন। প্রোটেকশন মানে কি আপনি বাড়ির থেকে বেরোবেন না? আপনার যদি দুর্ঘটনা ঘটার থাকে, আপনি আমাদের একটা ঘটনা শেয়ার করেছিলাম, আমরা ক্লায়েন্টের মাথায় চুল আঁচড়াতে চালাতে মাথায় ফ্যান পড়েছিল, তিনি বলেছিলেন যে দিদি আপনি বলার পর থেকে আমি কোনোদিন কার্নিশের তলায় দাঁড়াই না, মাথায় আঘাত লাগতে পারে। মাথায় অফিস যাওয়ার সময় মাথায় ফ্যান খুলে পড়েছিল, সেই ফটো আমি শেয়ার করেছিলাম। ঠিক আছে, সুতরাং প্রোটেকশন একমাত্র নেগেটিভ অরাকে কাটাতে পারে, তার হরোস্কোপের কোনো নেগেটিভ জিনিস আছে নাকি, এই জন্য তো আমরা রেমেডিস করি যে কানের পাশ দিয়ে যায় জিনিসটা। করা আছে আপনার কাছে কি সেটা নিয়ে কাউন্সিলিং করতে হবে? হরোস্কোপ যখন করা আছে কাউন্সিলিং তো করাই হয়েছে নিশ্চয়ই। রেমেডিস করেছেন? রেমেডিস না করে শুধুমাত্র এটা করলে লাভ নেই। তুলা রাশি ঢাইয়া কতদিন চলবে, কবে শেষ হবে? ঢাইয়া ঠাইয়া নিয়ে কেউ মাথা ঘামায়? স্যাটার্ন কত ভালো গ্রহ। দিদিভাই আমার কেমন আছে, কত তোমার ঠিক মনে নেই ঝুমা।
হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু প্লিজ আমাকে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, নিজের হরোস্কোপটা দেখিয়ে পাঠাবেন না যে আমার কেমন আছে, কেমন দেখুন। যা তাদেরকে যতটুকু প্রোটেকশন দেওয়ার আমি ঠিক দিয়েই দিয়েছি। যারা রেমেডিজ নিয়েছেন তারা বুঝতেই পারছেন কেমন সবকিছু চলছে। কুম্ভ রাশিতে শনি তবে এখন কেমন কাজ করবে? আমি যে বললাম এতক্ষণ ধরে পুরোটা দেখবেন আবার রেকর্ডেড লাইফটা। সেটাই, কালো সূচির সাথে কোনো সম্পর্কই নেই, সেটা হরোস্কোপ দেখলেই বোঝা যায়। জন্মকালীন শক্তি, ফোর্থ হাউস স্যাটার্ন কি এফেক্ট ফেলবে? সব জায়গায় এফেক্ট ফেলবে, যেখানে যেখানে আছে। প্রোটেকশন থাকলে চিন্তা বড়সড় বিপদ হয় না। থার্ড ওয়েভটার ডেট পরে রেকর্ডেড লাইভ দেখে দেয়, আমি আর রিপিট করবো না। মকর রাশি, মীন লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, সপ্তমে শনি রবি কি হবে হরোস্কোপ করাবেন, তারপর প্রত্যেকটা আলাদা আলাদা ফল হয়। গ্রসারি শপে পাবেন, হ্যাঁ অনলাইনেও পাবেন। জয়িতাশি আপনার হরোস্কোপ বিচার করাবেন, তারপরে এখানে ওরকম ভাবে উত্তর দেওয়া যায় না, এরকম করে কোনোদিন হরোস্কোপ হয় না। এত কথা বললাম, আপনার কি মনে হয় যে এত সূক্ষ্ম বিচার ব্যাপারটা? এফেক্ট করোনা, তার উপর আবার ঘূর্ণিঝড়, হ্যাঁ হ্যাকেতে করোনা। হ্যাঁ, তোমার শ্রবণা নক্ষত্র, আমরা তো সবই বাজে তবুও ভালো আছি, শুধু এই রত্ন ধারণ করে প্রচুর পজিটিভ এনার্জি পাই। আমি তো বললাম যে পড়েছে অপাদি সে জানে যে এই নেগেটিভের মধ্যে কি করে পজিটিভ থাকা যায়। শরীরের ভেতরে একটা চুস্তি ফুর্তি থাকবে, শরীর অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। সবসময় মনে হবে যে কোনো একটা পজিটিভ ওরা আমাকে ঘিরে। এই যে আমি এই যে তোমাদের আমি শুদ্ধিকরণের নিয়মটা বলি, অনেকে ভাবেন যে সুকৃতিদি নিজের রত্ন বিক্রি করার জন্য আজকে এই কথাটা বলছেন। যারা একবার ধারণ করেছেন তারা জানেন রত্ন বিক্রি করাটা আমার কোনো পেশা নয়। আপনারা প্রচুর মানুষ ফটো পাঠান হোয়াটসঅ্যাপে, দেখেছি সব মানে সিনথেটিক স্টোন পরে থাকেন, সব ভুলভাল জিনিস পরে থাকেন, সেগুলো তারা 40-50 হাজার টাকা দিয়ে কেনেন। নেগেটিভ যারা ঠকায় না তাদের প্রতি মানুষ খুব মানে প্রলুব্ধ হয়। অনেকেই বলেন দিদি একটু বলুন না কোনো উপায় আছে নাকি শিকড় বাকড় মূল পড়বো। আপনার হয়েছে রোগ, আপনি কুসংস্কারের পেছনে ছুটছেন, আপনি পাতা খেয়ে রোগ সারানোর চেষ্টা করছেন, দ্যাট ইজ নট দ্য ওয়ে। রত্নের ভাইব্রেশন আছে, রত্নের মধ্যে দেখবেন এই পান্নার কম্পোনেন্টস খুলে দেখুন গুগলে, তারপর চুনির কম্পোনেন্ট খুলে দেখুন, তার মধ্যে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড কতটা পরিমাণে ভরে আছে। অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড কি করে ক্যালসিয়ামকে শরীরকে ব্যালেন্স করে। শরীরে যখন সঠিক পরিমাণে জিনিসগুলো, আমরা সবাই কিন্তু কতগুলো কেমিক্যাল রিয়াকশন, আমরা সবাই কতগুলো কেমিক্যালের দলা, যেগুলো আমরা মানে পরিবেশ থেকে পাচ্ছি, আমরা আমরা বায়ুমণ্ডল থেকে পাচ্ছি। আমাদের যদি শরীরে বেশি পরিমাণে ওজোন ঢুকে যায় তখন আমাদের ট্যান পড়ে, আমাদের শরীর কালো হয়ে যায়। আমাদের শরীরে মেলানিন আছে, আমাদের শরীরে ক্যালসিয়াম রয়েছে, হিমোগ্লোবিন রয়েছে। আমাদের শরীরে যেহেতু হিমোগ্লোবিন রয়েছে এত পরিমাণে, তাই জন্য আমরা উত্তর দিকে, আমরা উত্তর গোলার্ধের মানুষ, তাই উত্তর দিকে মাথা দিয়ে শুতে পারি না। আপনি অস্ট্রেলিয়াতে গেলে আবার দক্ষিণ দিকে মাথা দিয়ে শুতে পারবেন না, কারণ ভূচুম্বকের মুখটা দক্ষিণ দিকে রয়েছে। সুতরাং যাদেরকে সঠিকভাবে আমি এই যে রেমেডিসগুলো করাই, সেটার এমনি এমনি নয়, এটার অনেক কারণ আছে। আপনাকে নেগেটিভ সময় প্রোটেকশন দেবে, আপনি প্রোটেকশন কিছু করারই নেই। কিছু কিছু ছেলেমেয়েরা আছে পরীক্ষার সময় সারাদিন সারাক্ষণ লাফালাফি করে, আমি কিচ্ছু পারবো না। আমি মিষ্টু, মা কেমন থাকবে, মা মিষ্টু মাকে যেমন রাখবে মা সেরকমই থাকবে। এবার আমি শেষ করব, আর কারোর কোয়েশ্চেন? বাবা পরিশ্রমটা দেখেন না, সেটাই। যারা যারা নিজেদের ডেট অফ বার্থ শেয়ার বিনিয়োগ একজন হবে, মেষ লগ্ন, কন্যা রাশি, সেটা হরোস্কোপটা দেখার দরকার। শেয়ারে বিনিয়োগ করুন, শেয়ারে আপনার তো প্রোটেকশন দেওয়া আছে দোলা মিত্র, কোনো চিন্তা নেই। হরোস্কোপ করা থাকলে সেটা নিয়ে কি কাউন্সেলিং করা হবে আপনার কাছে? না, আমি নিজে বানিয়ে না করে কিছু করি না। কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে শনির পর্যায়ে, কারুর ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো নয়, কারুর কম খারাপ, কারুর বেশি খারাপ। একটু পরিচিত কয়েকজন তো ভ্যাকসিন নিয়ে করোনা পজিটিভ হয়েছে, তাকে কি বল তাহলে? বাস্তু নিয়ে আজকে কোনো কথা বলবো না। সেটাই বলছি, হওয়ার থাকলে এমনিই হবে, কিন্তু তোমার দেওয়া মেডিসিন আছে, তোমার কোনো কিছু খারাপ হবে না। না ঢাইয়া মানে খারাপ না।
না আর কিছু বলবো না, এবার শেষ করুন। কৌশিক চক্রবর্তী, আপনার হরোস্কোপ করতে হবে, এভাবে বলা যায় না। প্রত্যেকের হরোস্কোপ আলাদা, রাশি দিয়ে শুধু হয় না। রেমেডিস মানে তো রত্নই, রত্ন ছাড়া রেমেডিস তো কিছু হয় না। রত্ন এবং তার মাধ্যমে জাগ্রত মন্ত্রগুলি যদি আমি কখনো পড়াই তাহলে বুঝতে পারবেন কিভাবে হয়। ওই আপনি স্টোন নিলেন আর পড়ে নিলেন, অত সোজা কোনো স্টোনে কোনো ফল হয় না। প্রত্যেকটা স্টোনের একটা সাইড এফেক্ট হয়, এবং এটাই শাস্ত্র বলে। হ্যাঁ, হাত তো একটু ব্যথা হয়েছে আজকে আমার। গুড নাইট। আমি আসলে ছেলেও শোবে না। হ্যাঁ ঠিক আছে, শুয়ে পড়ো। চলো আমিও শেষ করব। আর যা যা কোয়েশ্চেন আছে আমরা আগামীকালকে ফেস করব। প্রচুর কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের কোনো শেষ হবে না। যারা যারা কাউন্সেলিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করেছেন তাদেরকে বলি, বুকিং কনফার্মেশন 3 দিনের মধ্যে না পেলে এনকোয়ারি নাম্বারে কল করবেন বা আমাকে পিং করবেন, মেসেজ করে পিং করবেন, আমাকে কেউ কল করবেন না। এনকোয়ারি নাম্বারে কল করুন, এনকোয়ারি নাম্বার 8910537872। যারা কাউন্সেলিং আজকে জমা দেবেন, 45 দিন পর, 45 ওয়ার্কিং ডেজ পর, অ্যাপ্রক্সিমেটলি 2 মাস পর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন। কেউ যদি বলেন আমার তাড়া রয়েছে, আমার বিশাল সমস্যা, তারা আমার কাছে জমা দেবেন না, কারণ আমি কোনো তাড়াহুড়ো করে কাজ করি না। অ্যাস্ট্রোলজি দেখছেন তো, একটা গ্রহ কতক্ষণ ধরে মুভ করে, কত তার ফল। আপনি কি ভাবছেন আজকে কাউন্সেলিং করলেন, কালকে শুনলেন, আর পরশুদিন স্টোন পড়লেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে? অত সহজ না। অনেক কিছু দেখার ব্যাপার আছে, এবং সঠিক প্রেডিকশন করলে সঠিক সময় দিতে হবে, সঠিকভাবে অপেক্ষা করতে হবে, এবং সময় না আসলে কোনো কিছু হবে না। তাই জন্য যারা রাতারাতি ওই তাবিজ কবচে বিশ্বাস করেন, 3 মাসে ভাগ্য বিচার, যারা আপনাদের বিভ্রান্ত করে চলেছে যে শুধু স্টোন নয় শুধুমাত্র মন্ত্র পড়ুন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। ধরুন আপনার ফোন কেনার সামর্থ্য নেই, আপনি শুধুমাত্র একটা সিম কার্ড কিনে নিয়ে এসেছেন, এবার আপনি সিম দিয়ে সবাইকে ফোন করা শুরু করুন। পারবেন কি সিম দিয়ে সবাইকে ফোন করতে? কেন পারবেন না? কারণ আপনার কাছে ডিভাইস নেই। দ্যাট ইজ দ্য লজিক অফ জেমস স্টোন। এটা আপনার শরীর। আপনি একটা এসি কিনে নিয়ে আসলেন আর এসিটা কিনে রাখলেন, ভাবলেন যে ও বাবা আমি এখন, আমাকে এসিটা হাওয়া দিচ্ছে না, কারণ আপনি একদমই মেন লাইনের সাথে তাকে অ্যাটাচড করাননি, তাহলে আপনাকে হাওয়া দেবে কি করে? দ্যাট ইজ দ্য স্পার্ক। ওই ডিভাইসটাকে কানেকশন করতে গেলে স্পার্ক লাগবে। দ্য স্পার্ক ইজ দ্য শুদ্ধিকরণ এবং প্রাণ প্রতিষ্ঠা, না হলে আপনার স্টোন কখনো আপনার হয়ে কাজ করবে না। যারা পড়েছেন তারা জানেন, আর যারা পড়েননি তারাই ম্যাজিকটা মিস করেছেন। এখানে আমার কিছু কোনো রকম কোনো ইস্যুই নেই। আই এম লিস্ট বদার অফ দিস। এই জন্য আমি সমস্ত কিছু লিখে দিই হরোস্কোপের মধ্যে, যে যেরকম খুশি। কারণ যারা আহ, আমার মনে হয় যে যারা আমার কথা শোনেন এটাই এনাফ, তারা কখনো কোয়েশ্চেনই করেন না। কারণ আমি একটা জিনিসকে দেখছি, আমি জিনিসটাকে বুঝবো, তাকে তার কতটুকু জিনিস পড়ার আছে, তার সে কিভাবে পড়বে, সে কি করবে। সুতরাং আর আমি একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, যে পরিস্থিতি খারাপ হোক কি নেগেটিভ হোক কি কিছুই হোক, মনের জোর কখনো হারাবেন না। সবসময় ভাববেন আপনার পৃথিবীতে যতদিন মঞ্জুর করা হয়েছে আপনার জন্য, আপনি ততদিনই আছেন, এবং আপনাকে কন্টিনিউয়াসলি ভালো কাজ করে যেতে হবে। সব সময় কিছু শিখুন, কিছু পড়ুন, কিছু ভাবুন, এবং নিজের মধ্যে নিজেকে এক্সপ্লোর করুন। সব সময় ভাবুন আমাকে কিছু একটা করে যেতে হবে, যাতে আপনার আইডিওলজি আপনার সন্তান ফলো করে। সুতরাং অপেক্ষা করুন, ভালো জিনিস করুন, দেখবেন দেখতে দেখতে নেগেটিভিটিগুলো পেরিয়ে গেছেন। যখন একটি বাচ্চা জন্ম দেয় মা, সেদিনটা তার অসহ্য ব্যথা হতে শুরু করে, কিন্তু যখন 3 দিন যায়, 4 দিন যায়, ব্যথা শুকিয়ে যায়, তখন ওই যে মাকে দেখে, মা সন্তানকে দেখে, মা কোলে নেয়, বাচ্চার সুন্দর গন্ধ গায়ের মধ্যে লেগে থাকে, সব ব্যথা কিন্তু ভুলে যায়। তখন যদি ডাক্তারকে বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি অপেক্ষা করতে পারছি না, 10 মাস পর আমার বেবি হবে, 3 মাসে বাচ্চা বের করে দেন, যেমন প্রিম্যাচিওর বেবি হবে, সেরকমই কিন্তু প্রিম্যাচিওর ফল হয়। ফলের জন্য অপেক্ষা করতে হয়। পাওয়ার অফ পজিটিভিটি। অ্যান্ড পাওয়ার অফ পজিটিভিটি আপনাদের সবার মধ্যে নেমে আসুক। যারা লাইভটা দেখবেন পরে, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ লাইভটা শেয়ার করবেন। আর কাউন্সেলিংয়ের জন্য নিচের নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবেন, 8777 455 800। ঠিক আছে, আগামীকাল গ্রহণ নিয়ে বলবো। যারা গর্ভবতী আছেন তাদের জন্য বিশেষ কার্যকারী গ্রহণটা, এবং হোয়াট ইজ সূতক কাল, এবং সূতক কালের সাথে কিভাবে আমাদের কোয়ারেন্টাইনের কনসেপ্ট মিলে যাচ্ছে, সব কিছু কালকে বলবো, উইথ প্রপার কোট মানে স্তোত্রের মাধ্যমে। ঠিক আছে, টাটা, বাই।